আচ্ছা, একটা কথা বলুন তো, জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কি সবসময় প্ল্যান করে আসে, নাকি হুট করে কোনো এক বৃষ্টির দিনে এক অচেনা মানুষের হাতে হাত রেখে শুরু হয় একটা রূপকথা? আজ আমরা এমন একটা জুটির কথা বলবো যাদের প্রেমটা ঠিক সাধারণ কোনো সিনেমার মতো রঙিন নয়। একদিকে প্রযুক্তির নেশা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, আর অন্যদিকে এক সাধারণ যুবকের নিঃস্বার্থ ও পবিত্র ভালোবাসা। এই দুই বিপরীত মেরুর মানুষের যখন দেখা হয়, আর যখন যন্ত্র দিয়ে মানুষের মনের আবেগ মাপার চেষ্টা করা হয়, তখন জীবনটা আসলে কেমন হয়। আজ আমরা দেখতে চলেছি ভ্যাসি আর ধীমার সেই অদ্ভুত জেদি আর ভালোবাসায় মোড়ানো এক অসম লড়াইয়ের গল্প। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর আজ চলে এসেছি 2026 সালের মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা লাভ ইন্স্যুরেন্স কোম্পানি এর এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে গাইজ, কথা না বাড়িয়ে লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির কাহিনী শুরু হয় 2040 সালের চেন্নাই শহর থেকে। পৃথিবী প্রযুক্তিতে এখন এতটা এগিয়ে গেছে যে মানুষ পুরোপুরি এর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বর্তমান সময়ের তুলনায় এখনকার দালান কোঠা অনেক বেশি উন্নত, আর চারিদিকে চলছে নিত্য নতুন টেকনোলজির জয় জয়কার। এমনকি এআই আর রোবট এখন মানুষের হাতের নাগালে। শুরুতেই আমরা দেখি একটা রোবট সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিচ্ছে। সে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি বা LIK নামের একটা অ্যাপ নিয়ে কথা বলছে, যার উদ্ভাবক সুরিয়া। মানুষের আবেগ বা ইমোশন খুব অস্থির একটা বিষয়, আর এই অ্যাপটি মূলত সেই আবেগকে নিয়ন্ত্রণ করে একটা সুন্দর ও স্থায়ী ভালোবাসার সম্পর্ক নিশ্চিত করতে সাহায্য করে। এই অ্যাপটি বর্তমানে ব্যাপক সাফল্য পাওয়ায় রিপোর্টাররা এর ওপর নিউজ করতে এসেছে। এদিকে সুরিয়াকে দেখা যায় তার এই অ্যাপের জন্য একটা নিখুঁত ভয়েস খুঁজতে। অর্থাৎ অ্যাপে বিভিন্ন কমান্ড দিলে সেটি যে ভয়েসের মাধ্যমে উত্তর দেবে, তার জন্য একজন যোগ্য ভয়েস আর্টিস্ট প্রয়োজন। অনেক শিল্পী ইন্টারভিউ দিলেও কাউকেই সুরিয়ার পছন্দ হচ্ছে না। আর অ্যাসিস্ট্যান্ট সুব্বু তাকে জিজ্ঞেস করে, স্যার, এটা তো একটা সাধারণ ভয়েস মাত্র, এত বেছে বের করার কি দরকার? সুরিয়া উত্তরে বলে, সুব্বু, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এই ভয়েসটাই হবে আমাদের অ্যাপের প্রাণ। এটি মানুষের কাছে আমাদের অ্যাপকে রিপ্রেজেন্ট করবে। ভয়েসটা যদি নিখুঁত আর আকর্ষণীয় না হয়, তবে এই অ্যাপ কখনোই মানুষের মনে জায়গা করে নিতে পারবে না। আমাদের বুঝতে হবে এই প্রজেক্টটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঠিক তখনই একটা ছেলে এসে ভয়েস দেয়। সে বলে, হ্যালো, আমি ভাইব ভ্যাসি, ওয়েলকাম টু LIK উইথ লাভ। কণ্ঠটি সুরিয়ার বেশ মনে ধরে। সে স্পিকার অফ করে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই হাইলো মানে কি? ভাইব ভ্যাসি জানায় এটি মূলত হাই এবং হ্যালো এই দুই শব্দের সংমিশ্রণ। সুরিয়ার কাছে এই ভয়েসটি সেরা মনে হয় এবং সে তাকে নির্বাচন করে। এবার আমরা একটা মেয়েকে দেখি যে এই অ্যাপটি সম্পর্কে জানতে পারে। পরদিন সে প্রয়োজনীয় কিছু গ্যাজেটস কেনে এবং LIK অ্যাপে লগ ইন করে। এরপর তার বয়ফ্রেন্ড কিসের সাথে দেখা করে তাকেও সেই গ্যাজেটসগুলো দেখায়। এখানে দেখা যায় প্যাকেজে একটা মোবাইল ফোন, দুজনের জন্য দুটি আংটি যাতে 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে, এবং একটি অদৃশ্য ইয়ারপড আছে যা কানে পরে নিতে হয়। এই স্মার্ট আংটির মাধ্যমে একজন মানুষ তার পার্টনারের উপর 24 আওয়ার্স নজর রাখতে পারে এবং তার সব কথা শুনতে পারবে। ক্রিস সেখানে বিভিন্ন রিলেশনশিপ টার্ম দেখতে থাকে, আর মেয়েটি তাকে বুঝিয়ে দেয় এটি কিভাবে কাজ করে। দুজনে আংটি পরলে তারা একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাবে, আর যদি কাউকে পছন্দ হয় তবে হাত মেলায় তারা কমিটেড হিসেবে গণ্য হবে। এভাবেই তারা কমিটেড হয়। মেয়েটি মজা করে বলে, এখন থেকে আমি সবসময় তোমার উপর নজর রাখতে পারবো। ক্রিস কিছুটা অবাক হয়ে বলে, সত্যি নজর রাখবে? এটা কিভাবে সম্ভব? মেয়েটি উত্তর দেয়, নজর না রাখলে ব্রেকআপের সময় বুঝবো কি করে যে দোষটা কার ছিল? আর মনে রেখো, যদি ব্রেকআপ হয় তবে মোটা অঙ্কের পেনাল্টি ফি দিতে হবে। ক্রিস অনেকটা ঘাবড়ে যায়, কারণ এটা বেশ কঠিন একটা পরিস্থিতি। সাধারণ সম্পর্কের মতো চাইলেই হুট করে একে অপরকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। ধীরে ধীরে এই অ্যাপটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে ভাইব ভ্যাসিরও আয়ও খুব ভালো হতে থাকে। অ্যাপটির সাবস্ক্রাইবার সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং ব্যবহারকারীদের নানা রকম দাবি দাওয়াও তৈরি হতে থাকে। শুধু তরুণ প্রজন্মই নয়, এমনকি বয়স্করা এখন এই অ্যাপ এবং গ্যাজেটসগুলো ব্যবহার করতে শুরু করেছে। তবে এত সাফল্যের মাঝেও একটা বড় সমস্যা দেখা দেয়। যদিও এই অ্যাপটি এখন 1 নম্বরে রয়েছে এবং গ্যাজেটগুলোর অ্যাপল বা গুগলের মতো বড় বড় কোম্পানিকেও ছাড়িয়ে যাওয়ার পথে, কিন্তু সরকার এই অ্যাপের বিরুদ্ধে মামলা করেছে এবং এটি নিষিদ্ধ বা ব্যান করার কথা বলছে। সুরিয়া আত্মবিশ্বাসের সাথে রিপোর্টারদের জানায়, এই নিয়ে সে মোটেও চিন্তিত নয়, কারণ সে জানে তার অ্যাপ সফল হবেই। এই সাফল্যের জন্য সে আবারও ভাইব ভ্যাসিকে মনে মনে ধন্যবাদ জানায়। যদিও সে আজ অবধি জানে না এই মানুষটি আসলে কে, তাই সে তার টিমকে নির্দেশ দেয় ভাইব ভ্যাসিকে খুঁজে বের করার জন্য, কারণ তার ওই জাদুকরী কণ্ঠের জন্যই আজ অ্যাপটি এত জনপ্রিয়। এবার আমরা দৃশ্যপটে আমাদের হিরো ভাইব ভ্যাসি ওরফে বৈভবকে দেখি। তাকে দেখা যায় এক সবুজ প্রকৃতি ঘেরা নির্জন এলাকায়। সে আপন মনে পাখিদের সাথে কথা বলছিল। শহরের নেটওয়ার্ক টাওয়ারের যন্ত্রণায় পাখিদের আনাগোনা একদম কমে গিয়েছিল, তাই এই শান্ত প্রকৃতির মাঝে পাখিরা আবারও ফিরে আসছে দেখে বৈভব খুব খুশি হয়। শহরের কোলাহল থেকে দূরে একটা অর্গানিক গ্রামে বৈভব থাকে।
এই গ্রামের নিয়মই হলো মানুষকে টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন থেকে দূরে রাখার ট্রেনিং দেওয়া। এমনকি কেউ সাইবার ক্রাইম করলেও এখানে বিশেষ উপায়ে শাস্তি দেওয়া হয়। এমন সময় একদল লোক এসে বৈভবকে জানায় তারা তাদের বাচ্চাদের ফোন আসক্তি থেকে দূরে রাখার ট্রেনিং দিতে এখানে এসেছিল, কিন্তু 4জন লোক তাদের ফোনগুলো চুরি করে নিয়ে পালিয়েছে। আমরা দেখি 4জন মোটা সোটা লোক ফোন নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। এতদিন ফোন ছাড়া থেকে আজ ফোন হাতে পেয়ে তারা যেন আত্মহরা হয়ে গেছে, কিন্তু শেষ রক্ষা হয় না তাদের। তারা বৈভবের কাছে ধরা পড়ে যায় এবং তাদের উপযুক্ত শাস্তিও দেয়া হয়। এরপর আসে বাচ্চাদের খাওয়ানোর চ্যালেঞ্জ। মোবাইল ফোনে ভিডিও দেখতে দেখতে খাওয়ায় অভ্যস্ত এই বাচ্চারা এখন ফোন ছাড়া কিছুই মুখে তুলবে না। বৈভব তাদের বাবা মাকে উদ্দেশ্য করে বলে, সরকার আপনাদের অতিরিক্ত ফোন ব্যবহারের অভ্যাসের জন্য শাস্তি হিসাবে এই অর্গানিক গ্রামে পাঠিয়েছে, অথচ আপনারা এখনও এই মরণ নেশা ছাড়তে পারছেন না। বাচ্চাদের অনেক চেষ্টা করেও খাওয়াতে না পেরে একজন অভিভাবক হতাশ হয়ে বলে, এ তো অসম্ভব কাজ, এভাবে চলতে থাকলে তো এরা না খেয়েই মরবে। ভ্যাসি তখন জিজ্ঞেস করে, আগে আপনারা এদের কিভাবে খাওয়াতেন? কথা শুনে অন্য একজন অভিভাবক একটা ছড়া কাটতে শুরু করে এবং অনেকটা মিউজিক ভিডিও ঢঙ্গে অঙ্গভঙ্গি করে দেখায়। এটি দেখে বাচ্চারা বেশ মজা পায় এবং হাসি মুখে খাবার খেতে শুরু করে। ভ্যাসি তখন সবাইকে বুঝিয়ে বলে, দেখলেন তো, মোবাইল ছাড়াও বাচ্চাদের খাওয়ানো সম্ভব। আসলে আপনারা আগে কখনো এভাবে চেষ্টা করে দেখেননি। এরপর সবাইকে একটা রিহ্যাবে নেওয়া হয়, যেখানে মূলত সোশ্যাল মিডিয়া এবং ফোনের নেশায় আসক্ত ব্যক্তিদের চিকিৎসা করা হয়। সেখানে সবার জন্য ফোন ছাড়া সময় কাটানোর ব্যবস্থা থাকে, যাতে ধীরে ধীরে তাদের আসক্তি কমে আসে। এরপর শুরু হয় এক অদ্ভুত প্রতিযোগিতা, ফোন ছুঁড়ে ফেলার প্রতিযোগিতা। কে কত দূরে ফোন ছুঁড়ে মারতে পারে সেটাই দেখার বিষয়। ভ্যাসি বাচ্চাদের বুঝিয়ে বলে, এই কয়েকটা দিন তো তোমরা ফোন ছাড়াই ছিলে, ঠিকমতো খাওয়া দাওয়াও করেছো। ফোনের নেশায় পড়ে আগে তোমরা কখনো মাঠে গিয়ে ক্রিকেট বা ফুটবল খেলোনি। এখন তোমরাই বলো, এই ফোন কি তোমাদের খুব বেশি দরকার? যদি না হয় তবে ছুঁড়ে ফেলে দাও। ভ্যাসির কথা শুনে বাচ্চারা একে একে তাদের ফোন দূরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে সংবাদপত্রে খবর আসে যে ভাইভ ভ্যাসি LIK অ্যাপে ভয়েস দিয়েছে। এই খবরটি ভ্যাসির বাবা অ্যানবু কাডালের কানে পৌঁছে যায়। অ্যানবু কাডাল হলেন এই অর্গানিক গ্রামের প্রতিষ্ঠাতা। তার নিজের ছেলে এমন একটা সোশ্যাল মিডিয়া অ্যাপে ভয়েস দিয়েছে, এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। জানা যায় আনবু কাডাল একজন দক্ষ মার্শাল আর্ট বিশেষজ্ঞ এবং ব্ল্যাক বেল্টধারী। ভ্যাসিও খবর পেয়ে যায় যে তার বাবা সব জেনে ফেলেছেন। এবার তার রক্ষা নেই ভেবে সে তার বন্ধুদের নিয়ে বাবার সামনে হাজির হয়। তখন তার বাবা বাচ্চাদের মার্শাল আর্ট শেখাচ্ছিলেন। ভ্যাসি তাকে অ্যাপে ভয়েস দেওয়ার কারণ বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু তার বাবা কোনো কথা না শুনে তাকে সরাসরি এক রাউন্ড লড়াই করার আহ্বান জানান। শুরু হয় বাবা ছেলের ধুন্ধুমার লড়াই, কিন্তু প্রতিবারই ভ্যাসি তার বাবার কাছে পরাস্ত হয়। ভ্যাসির এক বন্ধু পাশ থেকে হারের সংখ্যা গুনতে থাকে, তখন অন্য একজন বলে ওঠে, এমনভাবে গুনছিস যেন মনে হচ্ছে সে পাল্টা আক্রমণ করবে। বন্ধুটি উত্তর দেয়, ভ্যাসি ছোটবেলা থেকেই ব্রুসলি আর জ্যাকি চ্যানের বিশাল ফ্যান। আমার বিশ্বাস 3বার পরাজিত হওয়ার পর সে ঠিকই পাল্টা আক্রমণ করবে। সত্যি তাই হলো। 3বার হারার পরে এবার ভ্যাসির আক্রমণের পালা। এটি দেখে কলকি অবাক হয়ে বলে, সে কি সত্যিই তার নিজের বাবাকে আক্রমণ করবে? ভ্যাসিও তেড়ে যায় আক্রমণ করতে, কিন্তু হঠাৎ করে তার বাবা পরাজয় স্বীকার করে ফাইট বন্ধ করে দেন। ফলে ভ্যাসির আর পাল্টা আক্রমণের প্রয়োজন পড়ে না। বাবা ওখান থেকে চলে গেলে কলকি আফসোস করে বলে, ভেবেছিলাম আজ হয়তো ভ্যাসির আসল ফাইট দেখতে পাবো। ভ্যাসি তখন ধীর গলায় বলে, একদিন ঠিকই আসবে, যেদিন সারা দুনিয়া আমার ফাইট দেখবে। বাড়িতে ফিরে ভ্যাসি তার বাবাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে। সে বলে সে কোনো খারাপ কাজ করছে না, বরং বর্তমান যুগে মোবাইল ফোন ছাড়া চলা প্রায় অসম্ভব। সে যুক্তি দেয় যে আমরা ফোনে নেটওয়ার্ক না পেলে যে ভয়েসগুলো শুনি সেগুলো কার কণ্ঠ তা কেউ জানে না, জানার চেষ্টাও করে না। সে নিজের মেধা আর কণ্ঠ দিয়ে সততার সাথে আয় করছে, কোনো অনৈতিক কাজ বা জুয়া তো খেলছে না, তাই না? ভ্যাসি এখানে বর্তমান সময়ের প্রয়োজনীয় বেশ কিছু জনপ্রিয় অ্যাপের উদাহরণ দেয়, কিন্তু তার বাবা নিজের সিদ্ধান্তে একদমই অটল। তিনি বলেন, আমি এই অর্গানিক গ্রাম প্রতিষ্ঠা করেছি মানুষের ভালোর জন্য। আমার নিজের ছেলে হয়ে তুমি মোবাইল অ্যাপের কাছে ভয়েস দিবে, এটা আমার আত্মসম্মানে লাগে। ভ্যাসি এবং তার বন্ধু কলকি মিলে তাকে আরও অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাবা তাকে এক তিক্ত অতীতের কথা মনে করিয়ে দেন। ভ্যাসিকে সাথে নিয়ে তিনি তার বোন থামিস সেলভির স্মৃতিফলকের সামনে এসে দাঁড়ায়। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলে, আমি তোমার বোনের নাম রেখেছিলাম থামিস সেলভি। কিন্তু মোবাইল আর সোশ্যাল মিডিয়ার প্রতি সে এতটাই আসক্ত ছিল যে নামের শেষে সেলফি শব্দটা জুড়ে গিয়েছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। সেই বিষাদময় দিন যখন সেলভি তার বাবার সাথে গাড়িতে করে একটা মেলায় যাচ্ছিল। সেলভি তার সোশ্যাল মিডিয়া লাইভ, ফ্যান ফলোয়ার আর লাইক কমেন্ট নিয়ে ভীষণ উত্তেজিত ছিল। সে তার বাবাকে বলছিল আগের জীবন আর এখনকার জীবনের পার্থক্যর কথা। আগে কেউ তাকে পাত্তা না দিলেও এখন সে সবার কাছে বেশ পপুলার। 1 মিনিটের জন্য সে ফোন হাতছাড়া করতে পারে না। ফোনই যেন তার জীবন, ফোন ছাড়া সে যেন অচল। মেলায় গিয়ে সেলভি কিছু পথশিশুকে কেক দিচ্ছিল, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল তাদের সাথে সেলফি তোলা আর লাইভ কন্টেন্ট বানিয়ে নিজের জনপ্রিয়তা আরও বাড়ানো। সেলভি ছিল বর্তমান সময়ের তথাকথিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যার জগৎটাই ছিল মোবাইল কেন্দ্রিক।
সেদিনও পথ শিশুদের কেক দেওয়ার পর সে লাইভ করতে করতে সামনের দিকে এগোচ্ছিল। লাইভের কমেন্ট আর রিয়েকশনে সে এতটাই মগ্ন ছিল যে আশেপাশে না তাকিয়ে অসতর্কভাবে মূল রাস্তায় চলে আসে সে। ঠিক সেই মুহূর্তেই দ্রুত গতিতে একটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দেয়। সেলভি ছিটকে রাস্তার একপাশে পড়ে যায়, তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায় নিথর দেহটি। তার বাবা চিৎকার করে সাহায্য চাইছিলেন, তাকে হসপিটালে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু এক করুণ দৃশ্য দেখা গেল। সেখানে উপস্থিত লোকজন সাহায্যের হাত বাড়ানোর বদলে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলো। কেউ ছবি তুলছে, কেউ লাইভে নানা মন্তব্য করছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলো, তাকে প্রাথমিক চিকিৎসা আর ইলেকট্রিক শক দেওয়া হলো, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সেলভি চিরতরে চলে গেল। যে মোবাইল ছিল তার ধ্যান জ্ঞান সেই মোবাইল ধরার জন্য সেলভি আর কোনোদিন জেগে উঠল না। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। বাবা সজ্জ্বল চোখে ভ্যাসিকে বলে, আমি তোমাকে হারাতে চাই না বাবা। ভ্যাসি বাবার হাত শক্ত করে ধরে ভরসা দিল, বাবা আমি এমন কিছু করব না যাতে তোমার মাথা নিচু হয়। আমি কথা দিচ্ছি আমার কারণে কোনোদিন আমাদের সম্মান যাবে না। ভ্যাসি তার বাবাকে জড়িয়ে ধরে এক দৃঢ় প্রতিজ্ঞা করে। এরপর ভ্যাসি তার বন্ধুদের নিয়ে শহরে আসে। শহরের বিশাল এক বিলবোর্ডে নিজের ছবি দেখে ভ্যাসি বেশ গর্ববোধ করে। এমন সময় একজন বিদেশি পর্যটক তাদের কাছে ছাতা বিক্রি করতে আসে। এই সামান্য কাজ করেই সে নিজের জীবন চালায়। ভ্যাসির কাছে পর্যাপ্ত টাকা না থাকায় সে ছাতাটা কিনতে পারে না, তবে মনে মনে বলে, আগে আমরা কাজের জন্য তাদের দেশে যেতাম আর এখন তারা কাজের খোঁজে আমাদের দেশে আসে। ভাবতেই বুকটা গর্বে ভরে ওঠে। ভ্যাসি এবার এলআইকে কোম্পানির প্রধান কার্যালয়ে পৌঁছায়। কঠোর সিকিউরিটি পার করে ভেতরে ঢুকতেই একজন কর্মী তার কাছে কোম্পানির আইডি কার্ড চায়। ভ্যাসি শান্তভাবে জানায় যে তার কোনো আইডি নেই, এমনকি স্মার্টফোন তো দূরের কথা, সে কোনো ফোনই ব্যবহার করে না। সে ক্যাশ পেমেন্টের অনুরোধ করে এবং তার ব্যাংকের পাসবই দেখায়। এটা শুনে সেই কর্মী হো হো করে হেসে ওঠে আর অন্যদেরকে ডেকে এনে ভ্যাসিকে নিয়ে মজা করতে শুরু করে। এই যুগে বাস করে কেউ স্মার্টফোন ছাড়াই এলআইকে এর মতো বড় কোম্পানিতে কাজ করছে, এটা তাদের কাছে একটা হাস্য রসিকতায় পরিণত হয়। ঠিক সেই মুহূর্তে সুরিয়া সেখানে উপস্থিত হয়। সে বিরক্ত হয়ে বলে, এই কারণেই আমি মানুষ পছন্দ করি না। কাজ ফেলে গল্প করতে এরা বেশ ভালো জানে, এর চেয়ে রোবটই অনেক ভালো। তখন সেই কর্মী ভ্যাসিকে কানে কানে বলে, ইনি আমাদের বস সুরিয়া, উনি মানুষ পছন্দ করেন না, তাই ওনার আশেপাশে সবসময় রোবটই থাকে। ভ্যাসি অবাক হয়ে সুরিয়ার বডিগার্ডের দিকে ইশারা করে বলে, পেছনের বডিগার্ডকে তো মানুষই মনে হচ্ছে। লোকটা উত্তর দেয়, মানুষ হলেও সে নিজেকে রোবটের মতোই মনে করে। সুরিয়ার পাশে তখন একটা মেয়েকে দেখা যায় যার নাম ডিয়ার। সে সুরিয়ার গার্লফ্রেন্ড, তবে রক্ত মাংসে মানুষ নয়, একটা রোবট। ভ্যাসি অবাক হয়ে বলে, রোবট তার গার্লফ্রেন্ড হয় কিভাবে? সেখানে হুইল চেয়ারে বসা আরও একটা রোবট ছিল। সুরিয়া এটা তার বাবার স্মৃতিতে বানিয়েছে এবং একে সে নিজের বাবা বলেই সম্বোধন করে। সাথে ব্রো নামের আরও একটা রোবট আছে যার অনুমতি ছাড়াই অফিসে কেউ কিছু করতে পারে না। সুরিয়া এবার ভ্যাসির সামনে এসে দাঁড়ায়। ভ্যাসি বিনয়ের সাথে বলে, আপনার সাথে সামনাসামনি দেখা করতে পেরে বেশ ভালো লাগছে। আমাকে মনে রেখেছেন বলে ধন্যবাদ। সুরিয়া হেসে বলে, তোমার ভয়েস আমি কি করে ভুলি, তুমিই তো আমাদের অ্যাপের ভবিষ্যৎ। ভ্যাসি তাকে ধন্যবাদ জানায় এবং তার দেওয়া প্রাইজ মানির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সুরিয়া জিজ্ঞেস করে সে টাকাটা ঠিকমতো পেয়েছে কিনা। তখন পেছন থেকে এক কর্মী হাসাহাসি করে বলে, স্যার ওর তো কোনো আইডি বা স্মার্টফোন নেই। সুরিয়া অবাক হয়ে তাকে একটা ফোন কিনে নিতে বলে। ভ্যাসি তখন গর্বের সাথে বলে, আমি অর্গানিক গ্রাম থেকে এসেছি, নাম হয়তো শুনে থাকবেন। আমাদের গ্রামে কেউ কখনো ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। সুরিয়া তাচ্ছিল্য করে বলে, ও তার মানে তুমি ওই স্টুপিড গ্রাম থেকে এসেছো, ফোন ছাড়া মানুষ থাকে কি করে? ভ্যাসি শান্তভাবে পাল্টা প্রশ্ন করে, আমরা ফোন ছাড়া ভালোই আছি, কিন্তু আপনারা এই ফোন ব্যবহার করে জীবনে কতটুকু শান্তি পেয়েছেন সেটাকে একবার বলবেন? সুরিয়ার এবার অহংকারে আঘাত লাগে। সে তার অ্যাসিস্ট্যান্ট সুব্বুকে বলে, লিখে রেখো সুব্বু, এই ছেলে একদিন ঠিকই স্মার্টফোন কিনবে এবং আমার অ্যাপে জয়েন করবে। সেদিন আমাকে অবশ্যই জানাবে, আমি দেখে নেব। ভ্যাসি সেখান থেকে বেরিয়ে আসে এবং সোজা সেই ছাতাওয়ালার কাছে যায়। এবার সে তার কাছ থেকে একটা ছাতা কিনে। বিদেশি সেই লোকটি ছাতা বিক্রি করতে পেরে ভীষণ খুশি হয় এবং ভ্যাসিকে মন থেকে অনেক দোয়া ও শুভকামনা জানায়। কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় আর ভ্যাসির কেনা সেই ছাতাটি কাজে লেগে যায়। ঠিক তখনই দেখা যায় এক রূপসী তরুণী ট্যাক্সি থেকে নামার চেষ্টা করছে, কিন্তু বৃষ্টির কারণে সে বের হতে পারছে না। মেয়েটি ড্রাইভারকে অনুরোধ করে বৃষ্টি কমা পর্যন্ত তাকে ট্যাক্সিতে বসতে দেওয়ার জন্য, কিন্তু বর্তমানের এই প্রযুক্তি নির্ভর যুগে মানবিকতার কোনো জায়গায় নেই। ট্যাক্সিটি অ্যাপে চলে আর পরবর্তী ট্রিপের সময় হয়ে যাওয়ায় ড্রাইভার তাকে এক মুহূর্ত বসতে দিতে রাজি হয় না। এটা বারবার মিনতি করে বলে যে তার দামি ড্রেসটি ভিজে নষ্ট হয়ে যাবে, কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে জোর করে নামিয়ে দেওয়া হয়। মেয়েটি বৃষ্টিতে ভিজে ট্যাক্সি থেকে নামতেই ভ্যাসি তার ছাতা নিয়ে সেখানে এসে দাঁড়ায়। মেয়েটি ভ্যাসিকে অনুরোধ করে তাকে ছাতা দিয়ে একটু এগিয়ে দিতে। ভ্যাসি মেয়েটাকে দেখা মাত্রই পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। এক কথায় যাকে বলে প্রথম দেখায় ক্রাশ খাওয়া আর কি।
সে মন্ত্রমুগ্ধের মতো মেয়েটিকে ছাতা দিয়ে তার গন্তব্যে পৌঁছে দেয়। মেয়েটি তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়, কিন্তু ভ্যাসি সেই মুগ্ধতার রেশ সামলাতে পারে না। মেয়েটির চোখের আড়াল হতেই সে ওইখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। বন্ধুরা ধরাধরি করে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। সেখানে জানা যায় ভ্যাসির ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়েছে। ও মাই গড! কলকি আর বাকি বন্ধুরা অবাক হয়ে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তাদেরকে বুঝিয়ে বলে যে শক বা অতিরিক্ত আবেগ থেকে এমনটা হতেই পারে। তিনি উদাহরণ দেয় 2019 সালের ক্রিকেট ম্যাচে ধোনি আউট হওয়ার খবর শুনে এক 27 বছরের যুবক হার্ট অ্যাটাক করেছিলেন। ভ্যাসের বন্ধুরা বিশ্বাসই করতে পারছিল না যে কাউকে দেখে হার্ট অ্যাটাক হতে পারে। ডাক্তার তখন ব্যাখ্যা করেন, মানুষের হার্ট হাতের মুঠোর মতো খুব ছোট একটা অঙ্গ। অতিরিক্ত মানসিক চাপ বা আবেগের ধাক্কা সহ্য করতে না পেরে এটি কাজ করা বন্ধ করে দেয়। ডাক্তার কাব্যিক ঢঙে বলে, কবিতায় তো আছে হার্ট স্কিপস এ বিট, কিন্তু আমাদের ভ্যাসি তো রীতিমতো চারটি হৃদস্পন্দন মিস করেছে। চেক আপ শেষে ডাক্তার জানান যে এখন সে বিপদমুক্ত। বন্ধুরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কিরে, একটা মেয়েকে দেখেই তোর হার্ট অ্যাটাক হয়ে গেল? ভ্যাসি তখন স্বপ্নের মতো করে সেই মেয়েটির সৌন্দর্যের বর্ণনা দিতে শুরু করে। সে বলে কেন সে জ্ঞান হারিয়েছিল। ডাক্তার রসিকতা করে জিজ্ঞেস করে, নাম ঠিকানা জানার পরে জ্ঞান হারিয়েছিলেন নাকি? ভ্যাসি আক্ষেপ করে বলে, আরে না, সব জানার আগেই তো জ্ঞান হারিয়ে গেলাম। ডাক্তার তাকে হার্ট অ্যাটাক রিপোর্ট দিয়ে সাবধানে থাকতে বলে। তিনি আরও বলে, অনেকেই নিজের হার্ট অ্যাটাক রিপোর্ট দেখার জন্য বেঁচে থাকে না, কিন্তু তুমি ভাগ্যবান যে নিজের রিপোর্ট নিজে দেখতে পারছ। ভ্যাসি এই রিপোর্টটা পরম মমতায় ভাঁজ করে নিজের মানিব্যাগে রেখে দেয়, যেন এটি সে রহস্যময়ী মেয়েটার সাথে তার প্রথম স্মৃতির দলিল। ভ্যাসির বন্ধুরা তাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করে। তারা জিজ্ঞেস করে, আরে মেয়েটার নাম ঠিকানা কিছুই জানিস না, এই বিশাল শহরে তাকে খুঁজে বের করবি কি করে? ভ্যাসি আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, মনের টান যদি খাঁটি হয় তবে পুরো পৃথিবী তাকে খুঁজে পেতে সাহায্য করবে। এবার আমরা সেই মেয়েটিকে দেখি। তার নাম ধীমা, তবে সোশ্যাল মিডিয়ায় সে ধীমা পাপ্পিমা নামেই পরিচিত। সে নিজেও প্রযুক্তি জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সবসময় ইনস্টাগ্রাম লাইভ, লাইক আর কমেন্ট নিয়েই তার জগৎ। এমনকি সে নিজেও এলআইকে অ্যাপ ব্যবহারকারী। ধীমা তার মাকে ভিডিও কলে কল করে, কিন্তু অদ্ভুত বিষয় হলো তারা একই ছাদের নিচে থাকলেও একে অপরের সাথে কথা বলছে অ্যাপের মাধ্যমে। তার মা প্রভু নামে একজনের সাথে ব্যায়ামের রিলস বানাতে ব্যস্ত ছিলেন। ধীমা খুশি মনে জানায় যে তার সাবস্ক্রাইবার সংখ্যা 8 মিলিয়ন হয়ে গেছে, আর মাত্র 2 মিলিয়ন হলেই সে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করবে। তার মা তাকে উৎসাহ দেওয়ার বদলে রিলস বানানোতে ডিস্টার্ব না করার কথা বলে। ধীমা একটা নতুন মুভির রিভিউ দেবে জানালে তার মা পরামর্শ দেয় নেগেটিভ রিভিউ দিতে, কারণ তাতে বেশি লাইক, কমেন্ট আর ভিউ পাওয়া যায়। এরই মধ্যে হঠাৎ একটা দুঃসংবাদ আসে। ধীমার মা মিনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে। আসলে মিনা অনলাইনে এক ধরনের জুয়ার অ্যাপের প্রচারণা চালাতেন। তার ভিডিও দেখে প্রলুব্ধ হয়ে অনেকেই সেই মরণ খেলায় অংশ নিত। সম্প্রতি একজন মানুষ সেই গেমে প্রচুর টাকা লস করে আত্মহত্যার পথ বেছে নেয়। সুইসাইড নোটে মিনার নাম থাকায় পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তার অ্যাকাউন্টও বন্ধ করে দেয়। প্রভু তাকে উপহাস করে বলে, এখন তোমার কি হবে? ইন্টারনেট ছাড়া একজন ইনফ্লুয়েন্সার তো একদমই অচল। তুমি কি এখন অটো চালাবে, নাকি রাস্তার পাশে বিরিয়ানি বিক্রি করবে, নাকি বারের নিচে টাকা কামাবে? মিনা অপরাধ বোধে ভুগে বলে, আমার কারণে কারোর মৃত্যু হয়েছে, এটা আমি মেনে নিতে পারছি না। প্রভু তাকে জানায় যে তাকে 6 মাসের শাস্তি হিসেবে ফোন ছাড়া থাকতে হবে, আর এই সাজার পর আনবুক আড়াল অনুমতিপত্রে সই করলে সে পুনরায় ফোন ব্যবহার করার সুযোগ পাবে। মিনা এই কঠিন সাজা মেনে নিয়েই অর্গানিক গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অর্গানিক গ্রামে পৌঁছানোর পর মিনার সমস্ত বায়োডেটা নেওয়া হয়, ঠিক যেভাবে জেলে কয়েদিদের তথ্য নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগটি ছিল গুরুতর: টাকার লোভ দেখিয়ে মানুষকে জুয়ায় আসক্ত করে জীবন ধ্বংস করা। এরপর একটা বিশেষ মেশিনের মাধ্যমে মিনার ফোন থেকে যাবতীয় তথ্য একটা পেনড্রাইভে কপি করে রাখা হয়। জানানো হয় 6 মাসের সাজা শেষ হলে যাবার সময় সে এটি ফেরত পাবে। মিনা যখন গ্রামের ভেতরে ঢুকছিলেন তখন তার সাথে মেয়ে ধীমাও ছিল। নিয়ম অনুযায়ী ধীমার ফোনটিও জমা রেখে দেওয়া হয়, কারণ এখানে ফোন ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। ওয়াও, হোয়াট এ নাইস কনসেপ্ট। যাই হোক, ঠিক সেই মুহূর্তে ভ্যাসি সেখানে উপস্থিত হয় এবং ধীমাকে দেখা মাত্রই চিনে ফেলে। সে উত্তেজনায় তার বন্ধুকে বলে, আরে এই তো সেই মেয়ে যাকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এরপর মিনা আর ধীমা অন্যদের সাথে ভেতরে প্রবেশ করে। সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ভাঙা ফোনের অংশ। যারা এখানে আসে তারা এভাবেই নিজেদের আসক্তিকে বিসর্জন দিয়ে নতুন জীবনের শুরু করে। ধীমা এসব কাণ্ড দেখে কিছুটা অবাক হয় আর বিচলিত বোধ করে। এরপর মিনাকে ফোন ছুঁড়ে ফেলার জন্য নিয়ে আসা হয়। যেহেতু ফোনের সব স্মৃতি বা ডেটা আগেই সরিয়ে নেওয়া হয়েছে, তাই ফোনটি ভাঙতে আর কোনো বাধা নেই। মিনা সজোরে ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। গ্রামের পরিবেশ আর নিয়মকানুনগুলো দেখার পর ধীমা বেশ প্রভাবিত হয়। মিনা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি না ফোন ছাড়া এখানে 1 মাস কিভাবে কাটাবো। সে তার মেয়েকে নিজের যত্ন নেওয়ার কথা বলে এবং তার ভক্তদের জানিয়ে দিতে বলে যে কেন তাকে এখানে আসতে হয়েছে। ধীমা মায়ের কথা শুনে বেশ ইমোশনাল হয়ে পড়ে, তার চোখে জল চলে আসে। মিনা তখন সেই অবস্থাতেও তাকে পরামর্শ দেয়, এই ইমোশনাল মুহূর্তের ভিডিও দিলে সোশ্যাল মিডিয়ায় দারুণ রিচ পাওয়া যাবে।
ধীমা বাইরে এসে নিজের ফোনটি ফেরত পায় এবং সাথে সাথে লাইভে গিয়ে তার ভক্তদের মায়ের পরিস্থিতির কথা জানায়। সে সবাইকে তার মায়ের জন্য প্রার্থনা করতে বলে এবং ফিরে আসা পর্যন্ত সে একাই কন্টেন্ট বানাবে বলে প্রতিশ্রুতি দেয়। ভিডিও শেষ করতেই ভ্যাসি তার সামনে এসে দাঁড়ায়। সে আশ্বস্ত করে বলে যে তারা তার মায়ের খুব ভালো খেয়াল রাখবে। ভ্যাসির কথা শুনে ধীমার কিছু একটা মনে পড়ে। ভ্যাসি হেসে বলে, আমাকে চিনতে পারছো না? সেদিন বৃষ্টিতে ছাতা নিয়ে তোমাকে সাহায্য করেছিলাম। ধীমা অবশ্য ছাতার কথা পরে ভাবে, তার কানে আগে বাজে ভ্যাসের কণ্ঠস্বর। এই কণ্ঠটি তো তার খুব চেনা। সে মিলিয়ে দেখে এটি হুবহু এলআইকে অ্যাপের সেই জনপ্রিয় ভয়েস। ভ্যাসি লাজুক হাসিতে স্বীকার করে যে কণ্ঠটি আসলে তারই। ধীমা তো খুশিতে আত্মহারা হয়ে ভ্যাসিকে নিয়ে একটা লাইভ ভিডিও করতে চায়। ভ্যাসিও সরল মনে রাজি হয়ে যায়। তারা কিছুক্ষণ লাইভ করে এবং ভ্যাসি সবার উদ্দেশ্যে হায় বলে। এরপর ধীমা ভ্যাসির সাথে নানা অ্যাঙ্গেলে সেলফি তুলতে শুরু করে। ভ্যাসি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে ভেবেছিল ধীমা হয়তো তার ব্যক্তিত্ব থেকে খুশি হয়েছে, কিন্তু ধীমা ব্যস্ত কেবল কন্টেন্ট নিয়ে। ভ্যাসি সাহস করে সেদিনকার অনুভূতির কথা বলতে চায় এবং ধীমাকে একটা ক্যাফেতে দেখা করার প্রস্তাব জানায়। সে নির্দিষ্ট সময় আর জায়গার কথাও বলে, কিন্তু ধীমা হঠাৎ তার অ্যাপ আইডি বা সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখতে চায়। ভ্যাসি যখন জানায় যে তার এসব কিছুই নেই, তখন ধীমা সাফ জানিয়ে দেয়, তুমি এলআইকে অ্যাপ ব্যবহার করো না? তবে তোমাকে নিয়ে আমি ভরসা করতে পারছি না। এই অ্যাপ ব্যবহার না করলে আমি বুঝবো কি করে যে পার্টনার হিসেবে তুমি কেমন হবে? আগে অ্যাপে অ্যাকাউন্ট খোলো, তারপর দেখা করার কথা ভাবা যাবে। ধীমা যখন চলে যাচ্ছিল, ভ্যাসি বারবার তার নাম জিজ্ঞেস করতে থাকে। ধীমা তার নাম জানালে ভ্যাসির কানে যেন এক অদ্ভুত সুর বাজতে শুরু করে। সে ঘোরের বসে বারবার ধীমাকে নাম রিপিট করতে বলে। ধীমা বিরক্ত হয়ে বলে, একই নাম বারবার কেন জিজ্ঞেস করছো? ভ্যাসি তখন তাকে তার কানে বাজা সেই গানের কথা বলে। ধীমা উৎসাহ নিয়ে বলে, কি গান? তুমি গাও তো, আমি লাইভ করি। ভ্যাসি গান গাইতে শুরু করে আর ধীমা সেটা লাইভে তার ফ্যানদেরকে দেখায়। প্রথম দেখায় প্রেমের সেই মাদকতা ভ্যাসিকে যেন এক মায়াবী দুনিয়ায় নিয়ে যায়। এদিকে সুরিয়ার অ্যাপের বিরুদ্ধে সরকারের করা মামলার শুনানি শুরু হয়। কোর্টরুমে বিচারকরা সুরিয়াকে জিজ্ঞেস করে, আপনার এই অ্যাপের মূল উদ্দেশ্য আসলে কি? সুরিয়া অত্যন্ত ধীরস্থিরভাবে উত্তর দেয়, আমরা জীবনের গুরুত্বপূর্ণ সব জিনিসেরই বীমা বা ইন্স্যুরেন্স করি, জীবন, গাড়ি, বাড়ি, এমনকি ফোন। কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় বিষয় হলো ভালোবাসা, যার কোনো নিরাপত্তা নেই। ভালোবাসা কি বীমা করার মতো মূল্যবান কিছু নয়? আমি মূলত ভালোবাসার এই নিরাপত্তাটুকু দিতে চাই। বিচারক পাল্টা যুক্তি দেন, এই অ্যাপের মাধ্যমে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসিতে হস্তক্ষেপ করা হচ্ছে। সুরিয়া তার উত্তরে বলে, রাস্তায় বাইক বা কার অ্যাক্সিডেন্ট হলে সিসিটিভি ফুটেজ দেখে ইন্স্যুরেন্স পাওয়া যায়। ঠিক তেমনি ব্রেকআপ হলে কার দোষ ছিল তা বিচার করে ক্ষতিপূরণ বা পেনাল্টি ফি পাওয়ার সুযোগ থাকা উচিত। বিশ্বস্ততার কি কোনো দাম থাকবে না? বিচারক এবার একটা সংবেদনশীল প্রশ্ন করেন, ধরুন আমি আর আমার স্ত্রী ব্যক্তিগত মুহূর্তে আছি, যা আপনার ওই ক্যামেরায় ধরা পড়েছে। এটা কি প্রাইভেসির চরম লঙ্ঘন নয়? সুরিয়া চতুরতার সাথে উত্তর দেয়, নিজের সঙ্গীর সাথে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যের স্ত্রীর সাথে থাকলে আপনার স্ত্রী সেটা অন্তত সিসিটিভিতে দেখতে পারবে। বিচারক তাকে গুরুত্ব দিয়ে পুনরায় জিজ্ঞেস করেন, অন্তরঙ্গ মুহূর্তের সেই ফুটেজ তো আপনাদের সার্ভারে জমা থাকে, যা আপনাদের কর্মীরাও দেখতে পারে। এটা কি নিরাপত্তার জন্য হুমকি নয়? সুরিয়া বলে, টেকনিক্যালি আমরা চাইলে দেখতে পারি, কিন্তু আমরা তা দেখি না। বিচারক কড়া স্বরে বলে, দেখার সুযোগ থাকা মানে সেটি অনিরাপদ, তাই এই অ্যাপ নিষিদ্ধ হওয়া উচিত। সুরিয়া এবার চূড়ান্ত যুক্তি দেয়, আজকাল মানুষের বেডরুমেও সিসিটিভি থাকে। এখন প্রশ্ন হলো, মানুষ কোনটা আগে চায়, নিরাপত্তা নাকি গোপনীয়তা? একবার ভালো করে ভেবে দেখুন। সুরিয়া তখন পরামর্শ দেয় যে এই অ্যাপ যারা ব্যবহার করছে তাদের কাছ থেকে সরাসরি রিভিউ নেওয়া হোক। বিচারক এতে রাজি হন এবং লাইভ রিভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আদালতে একে একে ব্যবহারকারীরা তাদের ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করে। কেউ বলে, এই অ্যাপের কারণে আমি ভালোবাসায় হারানো বিশ্বাস ফিরে পেয়েছি। কেউ জানায় সে এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করে। আবার অনেকে অকপটে স্বীকার করে যে অ্যাপটি না থাকলে তাদের পার্টনারের প্রতারণা বা চিটিং ধরা অসম্ভব হতো, মিথ্যাকেই সত্য বলে মেনে নিতে হতো। রিভিউগুলোতে উঠে আসে যে এলআইকে অ্যাপের কারণে অহেতুক ফ্লার্ট করা, ইফটিজিং বা সম্পর্কের নামে সময় নষ্ট করা অনেকটাই কমে গেছে। অনেকেই যুক্তি দেয়, দেশের একটা প্রযুক্তি যদি বিশ্বমঞ্চে নাম করে তবে সেটি দেশেরই সুনাম, তাই জনস্বার্থে এই অ্যাপ নিষিদ্ধ করা ঠিক হবে না। সব দিক বিবেচনা করে বিচারক সুরিয়াকে 1 বছরের সময় দেয়। জনগণের অভূতপূর্ব সমর্থনের কারণে সরকার এই অ্যাপটিকে একটা ট্রায়াল পিরিয়ডে রাখার সিদ্ধান্ত নেয়। এই 1 বছরে অ্যাপটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। বিচারক শর্ত দেন, যদি এই সময়ের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা 20 মিলিয়ন থেকে 50 মিলিয়নে উন্নীত হয়, তবে সরকার এটি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করার সিদ্ধান্ত নেবে। সুরিয়া হাসি মুখে এই চ্যালেঞ্জ গ্রহণ করে। সাংবাদিকরা যখন প্রশ্ন তোলে যে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার করা কি আদৌ সম্ভব কিনা, সুরিয়া আত্মবিশ্বাসের সাথে জানায়, নতুন ফিচারের আপডেট এলে সাবস্ক্রাইবার বাড়ানো কোনো ব্যাপারই না, শুধু সময়ের অপেক্ষা। এদিকে ভ্যাসির হয়ে কলকি দিনরাত ধীমার প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করতে থাকে।
তারা দেখতে পায় ধীমার সাথে সবসময় একটা ছেলেকে দেখা যায়। বন্ধুরা সন্দেহ করে ছেলেটি হয়তো ধীমার বয়ফ্রেন্ড, আর ভ্যাসির হয়তো আর কোনো সুযোগ নেই। সন্দেহ দূর করতে ভ্যাসি আর তার বন্ধুরা সেই ছেলেটিকে অনুসরণ করে একটা রেস্টুরেন্টে গিয়ে তার ইন্টারভিউ নেয়। ছেলেটার নাম জলি প্রভু। প্রভুর অদ্ভুত চালচলন দেখে তারা জিজ্ঞেস করে সে সবসময় ধীমার সাথে কেন থাকে। প্রভু বেশ গর্বের সাথে উত্তর দেয়, আমি ওর ওপেন ফ্রেন্ড। ওপেন ফ্রেন্ড বিষয়টা বুঝতে না পেরে তারা অবাক হয়ে তাকালে প্রভু বুঝিয়ে বলে, ওপেন ফ্রেন্ড হলো এমন একজন যে মেয়েটিকে প্রপোজ করবে কিন্তু মেয়েটি তাকে রিজেক্ট করে দেবে। এরপর ছেলেটি শুধু বন্ধু হয়ে থাকতে চাইবে এবং মেয়েটি তা মেনে নেবে। মনে মনে তাকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকলেও মেয়েটি সেটা জেনেও পাত্তা দেবে না, শুধু আজীবন সাথে রাখবে। আমরা ওপেন ফ্রেন্ডরা কেবল একটা ক্ষীণ আশার উপর বেঁচে থাকি। ধরুন বিয়ের আসরে বর পালিয়ে গেল বা বিয়ে ভেঙে গেল, ঠিক তখনই ব্যাকআপ হিসেবে ওপেন ফ্রেন্ড কাজে আসে। এটাই আমাদের সার্থকতা। ভ্যাসি পাশে অন্য একটা ছেলেকে দেখে জিজ্ঞেস করে, এও কি ধীমার ওপেন ফ্রেন্ড? প্রভু এসে বলে, আরে না, ওর কেস আলাদা। ভ্যাসি তখন ধীমার আচরণের কারণ জানতে চাইলে পাশের ছেলেটি বলে, ধীমা আসলে ফোন আসক্ত। আমরা মায়ের হাতে মানুষ হয়েছি আর ও মানুষ হয়েছে স্মার্টফোনের হাত ধরে। এরপর আমরা ধীমার শৈশবে ফিরে যাই। সেখানে দেখা যায় তার মা মিনা নিজের সোশ্যাল মিডিয়া জগৎ নিয়ে এতটাই মশগুল ছিলেন যে মেয়ের দিকে ফিরে তাকানোর সময়ও তার ছিল না। ধীমার খাবার, পোশাক, এমনকি ঘুমের আগে গল্প শোনানো সবই ছিল ফোনের উপর নির্ভরশীল। মায়ের আদর না পেয়ে ধীমা ফোনের স্ক্রিনে নিজের জগৎ খুঁজে পেয়েছিল। বড় হওয়ার সাথে সাথে সেই ভার্চুয়াল জগতই তার কাছে বাস্তব হয়ে ওঠে। মায়ের উদাসীনতা ধীমাকে একাকী এবং প্রযুক্তি নির্ভর মানুষে পরিণত করেছে। সেদিন রাতে কলকি ভ্যাসিকে বুদ্ধি দেয়, তোর বাবাকে না জানিয়ে একটা ফোন কিনে ফেল। দিনের বেলা তুই চালাবি আর রাতে আমি সামলে নেব। ধরা পড়ার কোনো সুযোগই নেই। কিন্তু ভ্যাসি তাদের রাজি হয় না। সে তার বাবাকে যেমন শ্রদ্ধা করে তেমনি ভয়ও পায়। কলকি দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর বাবার কারণেই কি তুই এসব করতে পারবি না? ভ্যাসি নীরবে মাথা নেড়ে সায় দেয়। কিন্তু পরদিন সকালেই এক নাটকীয় পরিবর্তন দেখা যায়। যে ভ্যাসি ফোন ছুঁয়ে দেখবে না বলেছিল, সেই ভ্যাসি ধীমার শর্ত পূরণ করতে LIK অ্যাপের সব গ্যাজেট কিনে নিয়ে আসে। সে কলকিকে ঘুম থেকে তুলে হাতে পায়ে ধরে ডিভাইসগুলো চালানো শিখিয়ে দিতে বলে। কলকির সাহায্যে সে স্মার্ট আংটি পরে অ্যাপের সাথে কানেক্টেড হয়ে যায়। এদিকে সুরিয়ার অফিসে খুশির খবর আসে, সাবস্ক্রাইবার সংখ্যা 30 মিলিয়ন ছাড়িয়ে গেছে। আর সুরিয়ার অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জানায়, এই 30 মিলিয়নতম সাবস্ক্রাইবারটি আর কেউ নয়, স্বয়ং ভ্যাসি। সুরিয়া তার ছেলের হাসি হাসে আর তার রোবট ব্রোকে নির্দেশ দেয় ভ্যাসির উপর কড়া নজর রাখতে এবং তার প্রতিটি পদক্ষেপের আপডেট দিতে। ভ্যাসি অ্যাপে ধীমার আইডি খুঁজে বের করে তাকে রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট পাঠানোর পর থেকে সে অস্থির হয়ে পড়ে। বারবার কলকে জিজ্ঞেস করতে থাকে, কিরে ও এখন অ্যাকসেপ্ট করছে না কেন? অ্যাকসেপ্ট করলে কি কোনো নোটিফিকেশন আসবে? ও কি আমাকে ভুলে গেল? কলকি তাকে ধমক দিয়ে শান্ত হতে বলে এবং ধৈর্য ধরতে শেখায়। অন্যদিকে সুরিয়া তার অ্যাপের পরবর্তী বড় আপডেটের পরিকল্পনা করে। সে সঙ্গীতের 7টি সুরের উদাহরণ দিয়ে বোঝায় যে সুর ঠিক থাকলে যেমন সুন্দর গান হয়, তেমনি ভুল সুরে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সুরিয়া বলে, আমরা মানুষকেও এই সুরের মতো সাজাতে পারি। কে কার জন্য পারফেক্ট, কার যোগ্যতা কতটুকু, সবই অ্যাপ বলে দেবে। বর্তমানে আমরা সারাদিন শুধু পুলিশের মতো মানুষের পিছু নিই কে কাকে চিট করছে দেখার জন্য, কিন্তু আমাদের কাজ তো পুলিশই করা নয়। আমাদের এই নতুন ফিচারের নাম হবে লাভ স্কোর। এদিকে ধীমা তার অ্যাপ চেক করে গিয়ে দেখে 2050টি রিকোয়েস্ট পেন্ডিং পড়ে আছে, যার মধ্যে সর্বশেষটি এসেছে ভাইব ভ্যাসির কাছ থেকে, যার মাত্র একজন ফলোয়ার। সেই ভ্যাসির রিকোয়েস্টটি ধীমা অ্যাকসেপ্ট করে নেয়। ভ্যাসি তো খুশিতে আত্মহারা। সে তখনই মেসেজের মাধ্যমে ধীমার সাথে দেখা করার লোকেশন জেনে নেয়। নির্দিষ্ট লোকেশনে পৌঁছে ভ্যাসি আর তার বন্ধুরা দেখে ধীমা ড্যান্স প্র্যাকটিস করছে। ভ্যাসির বন্ধুরা ধীমার নাচ দেখে উল্টোপাল্টা মন্তব্য করলেও ভ্যাসির চোখে ধীমার চেয়ে সুন্দরী আর কেউ নেই। এক পর্যায়ে ভ্যাসি আর ধীমা হাত মেলায় এবং ডিভাইসের মাধ্যমে কানেক্টেড হয়। ভ্যাসি সরল মনে ভেবে নেয় তাদের রিলেশন বোধহয় সাকসেস হয়েছে, কিন্তু কলকি তাকে মনে করিয়ে দেয়, আরে গাধা, এটা কেবল কানেক্টেড হয়েছে। সাকসেস তখনই হবে যখন তোরা কমিটেড হবি। ভ্যাসি আর ধীমা মুভি দেখতে যায়, কিন্তু সেখানেও শান্তি নেই। তাদের মাঝখানে কাবাবে হাড্ডি হয়ে হাজির সেই ওপেন ফ্রেন্ড প্রভু। সে ভ্যাসের কোলে গিয়ে বসে পড়ে। ওপেন ফ্রেন্ড বলে কথা, তার তো সব অধিকার। এমনকি পার্টিতে গিয়ে প্রভু মেয়েদের ড্রেস পরে নাচানাচিও করে। ভ্যাসি আর তার বন্ধুরা প্রভুর এই অদ্ভুত আচরণে চরম বিরক্ত হয়। এদিকে ভ্যাসের দিনরাত কাটে এখন ধীমার সাথে মেসেজিং করে। রাত পেরিয়ে ভোর 5টা বেজে যায়, তবু তাদের কথা শেষ হয় না। কলকে ক্লান্ত হয়ে ভ্যাসিকে সাবধান করে দেয়, তোর বাবা রাগ করবেন, এবার অন্তত বাড়ি যা। ভ্যাসি ঘড়ি দেখে আতকে ওঠে, সত্যি অনেক দেরি হয়ে গেছে। বাড়ি ফিরে ভ্যাসি দেখে তার বাবা খাবার টেবিলে বসে ঘুমিয়ে পড়েছেন। ভ্যাসি অপরাধ বোধ নিয়ে বাবাকে ডেকে জিজ্ঞেস করে কেন তিনি এত ভোরে উঠেছেন। বাবা শান্ত গলায় বলেন, আমি ভোরে উঠিনি, সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। সারাদিনে তোমার সাথে বসে একবেলা খাবার খাওয়া আমার অভ্যেস। আমি জানি তুমি ফোন ব্যবহার করো না, কিন্তু
এমন কি জিনিস তোমার জীবনে এলো যে বাবার সাথে সময় কাটানোর কথা তুমি ভুলেই গেলে? ভ্যাসি অনুতপ্ত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বাবা তার চিবুক ধরে বলে, আমার সামনে কখনো মাথা নিচু করবে না, সবসময় মাথা উঁচু করে থাকবে। বাবা নিজের হাতে তাকে খাইয়ে দেন এবং একটা গভীর কথা বলে, মনে রেখো, বিজাতীয় পানীয় খেতে হলে মাথা নিচু করতে হয়, কিন্তু ডাবের পানি খেতে হলে মাথা সবসময় উঁচু রাখতে হয়। ভ্যাসি বুঝতে পারে সে তার বাবার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকাচ্ছে। অন্যদিকে সুরিয়া তার নতুন সিস্টেম লাভ স্কোর পরীক্ষা করার জন্য কিছু দম্পতিকে ডেকে আনে। অ্যাপ আপডেট করার পর সুরিয়া দম্পতিদের সম্পর্কের গভীরতা দেখে স্কোর অনুমান করে। দেখা যায় মুখে তারা একে অপরকে যত ভালোবাসার কথাই বলুক না কেন, অ্যাপের স্কোরে তাদের সম্পর্কের আসল সত্যটাই বেরিয়ে আসছে। সুরিয়া নিশ্চিত হয় যে তার নতুন আপডেট নিখুঁতভাবে কাজ করছে। এদিকে ধীমা, ভ্যাসি আর প্রভু মুভি দেখে বের হওয়ার সময় একটা নোটিশ বোর্ড দেখে মনে পড়ে পরদিন হ্যালোইন। ধীমা আর প্রভু হ্যালোইনের কথা ভুলে যাওয়ায় বেশ প্যানিক করতে শুরু করে। ভ্যাসি হ্যালোইন কী জিনিস তা বুঝতে না পারলেও ধীমার অনুরোধে পার্টিতে যেতে রাজি হয়। ধীমা তাকে ভয়ঙ্কর সেজে আসতে বলে লোকেশন পাঠিয়ে দেয়। পার্টির দিন ভ্যাসি আর তার বন্ধুরা ভৌতিক সাজে হাজির হয়। সেখানে ধীমাকে কাঁদতে দেখে ভ্যাসি অস্থির হয়ে পড়ে। ধীমা কান্না করতে করতে জানায় যে তাকে মোটেও ভয়ঙ্কর লাগছে না, বরং সুন্দর লাগছে। আর সুন্দর লাগলে কেউ তাকে ভয় পাবে না, ফলে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারবে না। গোল্ড লেভেলে পৌঁছাতে তার আরও 10 মিলিয়ন ফলোয়ার দরকার। ভ্যাসি তাকে খুশি করতে একের পর এক পাগলামি শুরু করে। সে একজনের কাছ থেকে গোলাপ চুরি করে এনে তার কাঁটাগুলো ধীমার গালে মেকআপ হিসেবে আটকে দেয়। তাতেও ধীমার মন না ভরলে ভ্যাসি নিজের হাত কেটে রক্ত এনে দেয় মেকআপের জন্য। এমনকি বন্ধুর হাতের নখ পর্যন্ত তুলে আনে ধীমার সাজ পূর্ণ করতে। হোয়াট? এটা কোনো কথা? ভাইরাল হওয়ার জন্য ভ্যাসি একটা দারুণ প্ল্যান দেয়। সে বলে সুইমিং পুলে বরফের একটা টেবিল রাখা হবে, তার উপর ধীমা দাঁড়াবে। ভ্যাসি পানির নিচ থেকে সেই টেবিল ঠেলে নিয়ে যাবে এবং ড্রাই আইস দিয়ে চারিদিকে ধোঁয়াময় পরিবেশ তৈরি করা হবে। ধীমা এই আইডিয়াটা খুব পছন্দ করে, কিন্তু প্রভু মাঝখানে বাধা দিয়ে বলে, আমি থাকতে ভ্যাসি কেন এই কাজ করবে, আমি এটা করব। প্রভু মিষ্টি কথায় ধীমাকে পটিয়ে ফেলে এবং ভ্যাসির বদলে নিজেই সেই ঝুঁকিপূর্ণ কাজে অংশ নেওয়ার সুযোগ বাগিয়ে নেয়। পরিকল্পনা অনুযায়ী ভ্যাসি চারিদিকে ধোঁয়া তৈরি করে আর ধীমা পানির ওপর সেই বরফের টেবিলে গিয়ে দাঁড়ায়। কিন্তু শেষ মুহূর্তে প্রভু বেইমানি করে। সে অন্য এক মেয়ের সাথে ফ্লার্ট করতে ব্যস্ত হয়ে পড়ে। নিরুপায় হয়ে ভ্যাসি নিজেই পানির নিচে নেমে যায় এবং দম বন্ধ করে সেই ভারী টেবিলটিকে ঠেলে নিয়ে হতে থাকে। উপস্থিত সবাই ধীমাকে পানির ওপর রহস্যময়ভাবে ভাসতে দেখে অবাক হয়ে যায়। মুহূর্তে শুরু হয় লাইভ স্ট্রিমিং আর ধীমা ভিউ ও লাইকের বন্যায় ভেসে যায়। ভিউয়ের নেশায় ধীমা ভুলে গিয়েছিল যে তার সাফল্যের জন্য পানির নিচে ভ্যাসি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। দীর্ঘক্ষণ পর ধীমা ভিড় সরিয়ে দিলে ভ্যাসি প্রায় আধমরা অবস্থায় পানি থেকে বেরিয়ে আসে। পরদিন ধীমার ইচ্ছা পূরণ হয়, তার 10 মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয় এবং সে গোল্ড লেভেল অর্জন করে। খুশিতে আত্মহারা ধীমা ভ্যাসির সাথে দেখা করতে চায়। তারা কলিউড মনুমেন্টের পাদদেশে বসে কথা বলে। ধীমা স্বীকার করে যে সে এখন ভ্যাসির সাথে একটা গভীর ও পবিত্র সম্পর্ক গড়তে চায়। ভ্যাসি সরল মনে বলে, আমি ওইসব টেকনিক্যাল কিছু বুঝি না, শুধু জানি আমি তোমাকে সুখী রাখতে চাই আর তোমার সাথেই বাকি জীবন কাটাতে চাই। ধীমার জনপ্রিয়তা এখন তুঙ্গে, যেখানেই যায় ফ্যানরা তাকে ঘিরে ধরে, সেলফি তোলে। ভ্যাসি ছায়ার মতো ধীমার সাথে থাকে, তাকে আগলে রাখে। ধীরে ধীরে ধীমার যান্ত্রিক হৃদয়ও ভ্যাসির জন্য সত্যিকারের মায়া জন্মায় এবং তারা হাত মিলিয়ে অ্যাপে কমিটেড বা প্রতিশ্রুতিবদ্ধ হয়। অবশেষে সুরিয়ার সেই বহুল প্রতীক্ষিত লাভ স্কোর আপডেট লঞ্চ করার দিন আসে। আপডেট আসার সাথে সাথে সারা বিশ্বে শোরগোল পড়ে যায়। অনেকে নিজেদের ভালোবাসার স্কোর দেখে খুশি হয়, আবার অনেকে স্কোর কম দেখে তখনই ব্রেকআপ করে নেয়। ঠিক সেই সময় ধীমা আর ভ্যাসি শপিং মল থেকে বের হয়ে একটা নির্জন জায়গায় আসে। চারপাশের বিলবোর্ডে সুরিয়ার লাভ স্কোর অ্যাপের বিজ্ঞাপন ঝলমল করছিল। রোমান্টিক মুহূর্তের মাঝেই ধীমা ভ্যাসিকে তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করে। ধীমা এতটাই অ্যাডভান্সড যে সে এখনই বাচ্চার ডায়াপার পর্যন্ত অনলাইনে অর্ডার করে দেয়। তবে তাদের বড় দুশ্চিন্তা ছিল ভ্যাসির বাড়ি, কারণ সেখানে গেলে তারা ফোন বা অ্যাপ কোনোটাই ব্যবহার করতে পারবে না। এদিকে ভ্যাসির বাবা লোকালয়ে চলে আসেন। ভ্যাসির বন্ধুরা তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করলেও তিনি সোজা জিজ্ঞেস করে ভ্যাসি কি সত্যি ফোন কিনেছে। প্রথমে বন্ধুরা অস্বীকার করলেও শেষ পর্যন্ত সত্যটা বেরিয়ে আসে। ভ্যাসির বাবা ভীষণ কষ্ট পায়। তিনি ভাবে তার প্রতি ছেলের ভালোবাসা হয়তো ফুরিয়ে গেছে, কিন্তু বন্ধুরা তাকে বুঝিয়ে বলে, কাকা, ভ্যাসি আসলে একটা মেয়ের প্রেমে পড়েছে, আর এখন সেই মেয়েটি যা বলে ভ্যাসি চোখ বুঝে তাই করে। অন্যদিকে ধীমার মনে কৌতূহল জাগে তাদের লাভ স্কোর নিয়ে। তারা দুজনে হাত মিলিয়ে স্কোর চেক করে, কিন্তু ফলাফল দেখে তাদের চক্ষু চড়ক গাছ। স্কোর এসেছে মাত্র 3%। ভ্যাসি প্রথমে ভাবে অ্যাপে হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে। সে অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করে চেক করে, কিন্তু ফলাফল সেই একই।
ভ্যাসি বোঝানোর চেষ্টা করে যে ভালোবাসা কোনো যান্ত্রিক মেশিন দিয়ে মাপা সম্ভব নয়, কিন্তু ধিমা সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া। সে অ্যাপের উপর এতটাই নির্ভরশীল যে সে নিশ্চিত হয়ে যায় এই সম্পর্ক টিকবে না। সে তক্ষুনি ব্রেকআপ করার সিদ্ধান্ত নেয়। ভ্যাসি ব্রেকআপ করতে বাধা দেয় এবং এক পর্যায়ে চরম হতাশায় ধিমার ওপর চিৎকার করে ওঠে। রাগের মাথায় তার মুখ দিয়ে কিছু কটু কথা বেরিয়ে আসে। ধিমা অবাক হয়ে বলে, তুমি এত বাজে ভাষা ব্যবহার করো? অ্যাপ ঠিকই ধরেছে, আমার রুচির সাথে তোমার কোনো মিল নেই বলেই স্কোর এত কম এসেছে। ভ্যাসি তাকে শান্ত করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল করে ফেলে। তার এই রুক্ষ মেজাজ দেখে ধিমা শতভাগ নিশ্চিত হয় যে ভ্যাসি কোনোভাবেই তার জন্য পারফেক্ট নয়। ভ্যাসি মরিয়া হয়ে তার মানিব্যাগ থেকে সেই প্রথম দেখার দিনের হার্ট অ্যাটাক রিপোর্টটি বের করে দেখায়। সে প্রমাণ করতে চায় যে ধিমাকে কতটা ভালোবাসে সে, কিন্তু ধিমার কাছে মেডিকেল রিপোর্টের চেয়ে অ্যাপের রিপোর্টই বড়। ধিমা যখন ব্রেকআপ করতে জেদ করে ঠিক তখনই তাদের সেই প্রোটেকশন আর ডায়াপারের পার্সেলটি ডেলিভারি আসে। এই চরম অস্বস্তিকর পরিস্থিতির সুযোগ নিয়ে ধিমা ভ্যাসির হাত ধরে ব্রেকআপ সম্পূর্ণ করে এবং জানিয়ে দেয় যে সে কোনো পেনাল্টি চার্জ করবে না। এরপর পার্সেলটি ভ্যাসির হাতে ধরিয়ে দিয়ে সে চলে যায়। সুরিয়ার কাছে যখন এই খবর পৌঁছায় সে বেশ আগ্রহ নিয়ে তাদের লাইভ ফিড দেখতে শুরু করে। এদিকে কলকি এসে দেখে ভ্যাসি পাথরের মতো দাঁড়িয়ে আছে। ভ্যাসি অ্যাপের ভুল প্রমাণ করতে কলকের হাত ধরে স্কোর চেক করে আর সবাইকে অবাক করে দিয়ে তাদের স্কোর আসে 93%। অথচ তাদের মধ্যে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। ভ্যাসি ধিমাকে চিৎকার করে বলে যে অ্যাপটি পাগল হয়ে গেছে, কিন্তু ধিমা উল্টো যুক্তি দেয় যে অ্যাপ যেহেতু কলকের সাথে হাই স্কোর দেখাচ্ছে তার মানে কলকেই তার জন্য সঠিক মানুষ ছিল। এরপর ধিমা সেখান থেকে পাকাপাকিভাবে চলে যায়। হতাশ ভ্যাসি তার ফোনটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু পরক্ষণে আবার ফোনের কাছে গিয়ে অ্যাপের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে তর্ক শুরু করে। অ্যাপ থেকে জানানো হয় যে মানুষের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই স্কোর নির্ধারিত হয়। ভ্যাসি এটা মানতে নারাজ। ঠিক এই মুহূর্তে সেখানে ভ্যাসির বাবা উপস্থিত হন। নিজের ছেলেকে একটি ফোনের সামনে এভাবে মাথা নিচু করে তর্ক করতে দেখে তার বুক ফেটে যায়। তিনি নিজের চোখের পানি লুকিয়ে সেখান থেকে নিঃশব্দে চলে যান। ভ্যাসি এবার অ্যাপকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে, আজকের তারিখ লিখে রাখো, আমি প্রমাণ করে দেব যে মানুষের আবেগ মেশিন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। তোমার এই অ্যাপ যে কতটা অন্তঃসার শূন্য তা আমি দুনিয়ার সামনে প্রমাণ করব। শুরু হয় যন্ত্র বনাম হৃদয়ের এক অসম লড়াই। গল্পের শেষে আমরা সুরিয়ার অতীতে ফিরে যাই। দেখা যায় সুরিয়ার নিজের প্রেমিকা তাকে কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে গিয়েছিল। সেই ভাঙা হৃদয়ের দহন থেকেই সে এই লাভ ইন্স্যুরেন্স অ্যাপ তৈরির সিদ্ধান্ত নেয়, যাতে তার কাউকে সুরিয়ার মতো অনিশ্চয়তায় ভুগতে না হয়। আজ সুরিয়া সফল, পুরো শহর জুড়ে তার অ্যাপের জয় জয়কার, কিন্তু ভ্যাসির চ্যালেঞ্জ কি পারবে সুরিয়ার এই সাম্রাজ্য ধ্বংস করতে? এদিকে ভ্যাসি বাড়ির আঙিনায় তার বাবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে। বাবা ফিরে আসতেই সে তার পায়ে পড়ে ক্ষমা চায়। ভ্যাসি কাতর স্বরে বলে, বাবা, আমি ভুল করেছি, তুমি আমাকে শাসন করো, মারো, তাও অন্তত কথা বলো। কিন্তু বাবার মনে কষ্টের পাহাড় জমেছে। তিনি বিশ্বাস করতেন তার ছেলে অন্তত তাকে মিথ্যা বলবে না। সেই বিশ্বাসের অমর্যাদা হওয়ায় তিনি এতটাই ভেঙে পড়েছেন যে ভ্যাসির মুখ পর্যন্ত দেখতে চান না তিনি নীরবে ওখান থেকে সরে যান, রেখে যান শুধু এক বুক হাহাকার। অন্যদিকে সুরিয়া এখন রীতিমতো সাফল্যের চূড়ায়। তাকে গার্ডিয়ান অফ লাভ উপাধিতে ভূষিত করা হয়। লাভ স্কোর আপডেট আসার পর চারিদিকে হইচই পড়ে গেছে। কেউ ব্রেকআপ করেছে, কেউ নতুন সম্পর্কে জড়িয়েছে, আবার কেউ বিয়েও সেরে ফেলেছে। যাদের স্কোর 90%-এর উপরে, সুরিয়া তাদের জন্য এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে সুরিয়া জনতাকে জিজ্ঞেস করে, এমন কি কেউ আছে যে আমার এই সিস্টেমে সুখী নয়? ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে ভ্যাসি হাত তোলে। সবাই অবাক হয়ে ভ্যাসির দিকে তাকায়। যখন ভ্যাসি কথা বলা শুরু করে তখন সবাই বুঝতে পারে যে সেই এই অ্যাপের জনপ্রিয় কণ্ঠস্বর বা ভয়েস আর্টিস্ট। সবাই কানা ঘুষা শুরু করে যে এই অ্যাপের প্রাণ সেই এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ভ্যাসি স্টেজে উঠে সুরিয়াকে ওপেন চ্যালেঞ্জ করে বলে, মেশিন কখনো মানুষের হৃদয় বা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। সুরিয়া পাল্টা যুক্তি দেয় যে ডেটা বা তথ্যের বিশ্লেষণ কখনো ভুল হয় না। ভ্যাসি তখন তার হার্ট অ্যাটাকের সেই রিপোর্টের কথা তুলে ধরে বলে, যেখানে আমার ভালোবাসা 100% সত্যি, সেখানে আপনার অ্যাপ দেখায় মাত্র 3%। হার্ট রেট মাপা আর ইমোশন বোঝা এক জিনিস নয়। এই টানটান উত্তেজনার লাইভ ভিডিওটি ধিমাও দেখছিল। ভ্যাসি চ্যালেঞ্জ করে বলে যে সে আগামী 30 দিনের মধ্যে ধিমাকে পুনরায় তার প্রেমে ফেলে ছাড়বে এবং প্রমাণ করবে যে অ্যাপটি ভুল। সুরিয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করে একটি কঠিন শর্ত দেয়। যদি ভ্যাসি ব্যর্থ হয় তবে তাকে হাঁটু গেড়ে সুরিয়ার কাছে ক্ষমা চাইতে হবে এবং এই অ্যাপটি যে সেরা তা টানা 30 দিন সকাল বিকাল রাত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। ভ্যাসি মাথা উঁচু করে এই চ্যালেঞ্জ মেনে নেয়। অনুষ্ঠান থেকে বেরিয়ে ভ্যাসি লাইভ ভিডিও শুরু করে। সে সাধারণ মানুষের কাছে জানতে চায় এই অ্যাপের ভুল তথ্যের কারণে আর কার কার জীবন উলটপালট হয়েছে। মুহূর্তেই সে হাজার হাজার মানুষের সমর্থন পেতে শুরু করে যারা চায় এই অ্যাপটি বন্ধ হোক।
সুরিয়া আড়াল থেকে ভ্যাসির উপর নজর রাখে। সে কেবল একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় আছে যাতে ভ্যাসিকে চিরতরে থামিয়ে দেওয়া যায়। ভ্যাসি এবার চিন্তা করতে থাকে কিভাবে তার এই প্রতিবাদকে আরও ভাইরাল করা যায়। তার বন্ধুরা পরামর্শ দেয়, লজ্জা শরম ভুলে তোকে এখন ব্যতিক্রমী কিছু করতে হবে। ঠিক সেই সময় তারা পাশেই এক বয়স্ক দম্পতিকে ঝগড়া করতে দেখে। ভ্যাসি আলাদাভাবে লোকটির সাথে কথা বলে জানতে পারে এক হৃদয়ে বিদারক সত্য। লোকটির স্ত্রী আগে চমৎকার বাস্কেটবল খেলতেন, কিন্তু এক দুর্ঘটনায় পা হারিয়ে এখন তিনি হুইল চেয়ারে বন্দী। স্ত্রী সারাক্ষণ ভয় পায় যে তার স্বামী হয়তো তাকে ছেড়ে চলে যাবে, আর সেই হীনমন্যতা থেকেই তিনি রাগারাগি করেন। কিন্তু পর্দার আড়ালে তারা একে অপরকে অগাধ ভালোবাসে। ভ্যাসি বুঝতে পারে এই সত্যিকারের আবেগের কোনো লাভ স্কোর হয় না। ভ্যাসি সেই বয়স্ক দম্পতির লাভ স্কোর চেক করে দেখে মাত্র 29%, যা সম্পূর্ণ ভুল। সে এটি নিয়ে একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় এবং আরও অনেক ভুক্তভোগী দম্পতি ভ্যাসির সাথে যোগাযোগ শুরু করে। বড় বড় টকশোতে অ্যাপটির নেতিবাচক দিক নিয়ে আলোচনা শুরু হয়। দম্পতির মনে একে অপরের প্রতি সন্দেহ বাড়তে থাকে। ভ্যাসি বুঝতে পারে শুধু ভালো কথা বলে কাজ হবে না। তাই সে কিছু উস্কানিমূলক এবং নেতিবাচক কন্টেন্ট বানাতে শুরু করে যাতে সুরিয়ার অ্যাপের আসল চেহারা সবার সামনে আসে। ভ্যাসি এবার বন্দনা নামের এক তরুণীকে জনসম্মুখে নিয়ে আসে। বন্দনার বয়ফ্রেন্ড তাকে চিটার ভেবে ব্রেকআপ করেছিল, কিন্তু সত্য ছিল অন্যরকম। বন্দনার বয়ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করার পর সে সাহায্যের জন্য অনেককে মেসেজ দিয়েছিল, কিন্তু কেবল তার প্রাক্তন বয়ফ্রেন্ডই এগিয়ে এসেছিল। সেই কঠিন সময়ে সান্ত্বনা দেওয়ার জন্য সে বন্দনাকে জড়িয়ে ধরেছিল, আর সেইটুকুই অ্যাপের ক্যামেরায় ধরা পড়ায় তার বর্তমান বয়ফ্রেন্ড একে পরকীয়া ভেবে ভুল বোঝে। এমন সব হৃদয় বিদারক আর ভুল রিভিউ পোস্ট হওয়ার পর সুরিয়ার অ্যাপের সাবস্ক্রাইবার হু হু করে কমতে শুরু করে। মানুষ খুবই অ্যাপটি আনইনস্টল করতে থাকে। চ্যালেঞ্জের 30 দিনের মধ্যে আর মাত্র 20 দিন বাকি। ভ্যাসিকে এখন ধিমার মন জয় করতে হবে, না হলে সে হেরে যাবে। ভ্যাসি আশাবাদী যে সে ধিমার সাথে প্রেম করে প্রমাণ করবে যে এই অ্যাপটি ভুয়া। সে ধিমার সাথে দেখা করতে যায়, কথা বলার চেষ্টা করে, কিন্তু ধিমা তাকে পুরোপুরি এড়িয়ে চলে, এমনকি সব জায়গা থেকে ব্লক করে দেয়। ব্যর্থ হয়ে ভ্যাসি অন্য সব বিচ্ছেদ হওয়া প্রেমিক প্রেমিকাদের নিয়ে একটা বারে যায় এবং বিরহের গান গিয়ে নিজেদের দুঃখ ভোলার চেষ্টা করে। এদিকে সুরিয়া বসে নেই, সে নতুন এক মনস্তাত্ত্বিক চাল শুরু করে। সে অ্যালগোরিদম ব্যবহার করে কলকি আর ভ্যাসিকে কাছাকাছি আনার এবং ধিমাকে দূরে সরানোর পরিকল্পনা করে। কলকির নিউজ ফিডে বারবার বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার ভিডিও আর পোস্ট পাঠানো হয়, ফলে অবচেতনভাবেই কলকের মনে ভ্যাসির সাথে কাটানো নানা স্মৃতি রোম্যান্টিক হয়ে ধরা দিতে থাকে। অন্যদিকে ধিমার ফিডে পাঠানো হয় লেভেল আপডেটের বিজ্ঞাপন। তাকে বোঝানো হয় যে গোল্ড থেকে ডায়মন্ড লেভেলে যেতে হলে ভ্যাসির মতো সাধারণ ছেলের বদলে বড় বড় সেলিব্রিটিদের সাথে মিশতে হবে। ধিমা সুরিয়ার ফাঁদে পা দেয়। সে নতুন নতুন মানুষের সাথে ঘুরতে শুরু করে এবং বারে গিয়ে নাচ গান ও পার্টিতে মেতে ওঠে। ভ্যাসি সেখানে গিয়েও ধিমার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ধিমার নতুন সঙ্গীরা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। সুরিয়ার ডিজিটাল কারসাজির মাধ্যমে ভ্যাসির পোস্টের রিচ কমিয়ে দেয় এবং সাধারণ মানুষের আইডি থেকে তাকে ব্লক করে রাখার ব্যবস্থা করে। সুরিয়া এবার একটা বিশেষ টিমকে নিয়োগ দেয় যারা মানুষের সম্মান নষ্ট করতে পারদর্শী। সেই টিমের লিডার এসে সুরিয়ার রোবট গার্লফ্রেন্ড ডিয়ার এর দিকে কোনো জোরে তাকালে সুরিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার রোবটিক হাত দিয়ে লিডারকে প্রাণে মারার হুমকি দেয়। শেষ পর্যন্ত সেই টিমের কাছ থেকে সুরিয়া এক ভয়ঙ্কর চক্রান্তের নকশা পায়, কিভাবে ভ্যাসিকে সামাজিকভাবে নিশ্চিহ্ন করে দেয়া যায়। অর্গানিক গ্রামে ভ্যাসির বাবা এখন কলকিকেই ছেলের জন্য উপযুক্ত মনে করেন। তিনি ভ্যাসিকে ধিমার পেছনে ছুটে জীবন নষ্ট না করতে সতর্ক করে দেন। এসব শুনে ভ্যাসি কলকির সাথে কথা বলতে গেলে কলকি তাকে এড়িয়ে চলে, কারণ সে কোনো প্রেম ঘটিত জটিলতায় জড়াতে চায় না। কথা বলতে বলতে তারা বাগানের নির্জনে চলে আসে। ভ্যাসি কলকির মুখ ধরে তাকে সান্ত্বনা করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই সুরিয়ার পাঠানো স্পাই তাদের কিছু ছবি তুলে নেয়। পরদিন সুরিয়া তার জঘন্য চালটি চালে। সেই ছবিগুলোকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে একটা ভুয়া কিসিং ভিডিও বানিয়ে অনলাইনে ছড়িয়ে দেয়। চারিদিকে রটে যায় যে ভ্যাসি আসলে ধিমাকে ধোঁকা দিয়ে কলকের সাথে প্রেম করেছে। মানুষ ভাবতে শুরু করে ভ্যাসি এই অ্যাপের বিরুদ্ধে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, অথচ পর্দার আড়ালে সে নিজেই অ্যাপের দেখানো পথে কলকের সাথে সম্পর্কে জড়িয়েছে। ভিডিওটি দেখে ধিমা কান্নায় ভেঙে পড়ে। সে সুরিয়ার কাছে জানতে চায় ভিডিওটি সত্যি কিনা। সুরিয়া এই সুযোগে ধিমাকে নিজের কবজায় নিতে তাকে ম্যানিপুলেট করতে শুরু করে এবং অন্য কাউকে খুঁজে নিতে বলে। কিন্তু ধিমার কান্না থামে না দেখে সুরিয়া মেজাজ হারিয়ে তাকে ধমক দেয়। সুরিয়ার এই রুক্ষ আচরণে ধিমা ভীষণ কষ্ট পায় এবং অ্যাপ থেকে লগ আউট করে আড়ালে চলে যায়। সুরিয়া বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, কিন্তু ধিমা ততক্ষণে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। এদিকে ভ্যাসি আর তার বন্ধুরা এই ফেক ভিডিও নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এটি যে প্রযুক্তির কারসাজি তা প্রমাণ করার কোনো উপায় তাদের কাছে নেই।
ভ্যাসিন নামে একের পর এক নেতিবাচক পোস্ট হতে থাকে আর অ্যাপের সাবস্ক্রাইবার আবার বাড়তে শুরু করে। শহরের বিশাল বিলবোর্ডেও সেই ভুয়া ভিডিওটি প্রচার হতে থাকে। কল্কিও সেই ভিডিওটি দেখে সেদিনকার আসল স্মৃতি মনে করে। সেদিন ভ্যাসি তাকে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরলেও পরক্ষণেই বুঝিয়েছিল কল্কি আমাদের সম্পর্ক প্রেম বা ভালোবাসার নয়, এটি নিঃস্বার্থ বন্ধুত্ব। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে গেলেও তুমি আমার পাশে থাকবে, আমি জানি। কল্কি সত্যিটা উপলব্ধি করে এবং ক্যামেরার সামনে এসে একটা সাহসী ভিডিও বার্তা দেয়। সে সাফ জানিয়ে দেয় যে সুরিয়ার এই ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি এবং মিথ্যা। সুরিয়া মানুষকে বোকা বানাতে চেয়েছে। মুহূর্তেই জনমত আবার সুরিয়ার বিপক্ষে চলে যায় এবং সে নেতিবাচক কমেন্টের পাহাড়ের নিচে চাপা পড়ে যায়। ধিমা এখন অ্যাপে ভ্যাসির ভয়েস শুনলেই তাকে আরও বেশি মিস করতে শুরু করে। সে সুরিয়ার কাছে ভয়েস চেঞ্জ করার অনুরোধ করলেও তা সম্ভব হয় না। অন্যদিকে ভ্যাসি বুঝতে পারে যন্ত্রের মাধ্যমে মনের কথা বোঝানো সম্ভব নয়। তাকে ধিমার সামনে বসে চোখে চোখ রেখে কথা বলতে হবে। সে ধিমাকে অর্গ্যানিক গ্রামে আনার পরিকল্পনা করে। পরিকল্পনা সফল করতে ভ্যাসি ওপেন ফ্রেন্ড প্রভুর সাহায্য নেয়। প্রভু প্রথমে রাজি না হলেও শেষে অদ্ভুত এক শর্তে রাজি হয়। একদিন তো তোমরা আলাদা হবেই, সেদিন আমি ওপেন ফ্রেন্ড হিসেবে এন্ট্রি নেব। এরপর প্রভু ধিমাকে পটিয়ে একটা নিষিদ্ধ পণ্যের প্রমোশন করায়, যার ফলে নিয়ম অনুযায়ী ধিমার আইডি ব্যান হয় এবং শাস্তিস্বরূপ তাকে আর প্রভুকে অর্গ্যানিক গ্রামে পাঠানো হয়। অর্গ্যানিক গ্রামে এসে ধিমা তার ফোনের মায়া ত্যাগ করে তা ভেঙে ফেলে। সেখানে সে তার মায়ের দেখা পায়। তার মা এখন পুরোপুরি বদলে গেছেন। সোশ্যাল মিডিয়ার মোহ ছেড়ে তিনি এখন মেয়ের প্রতি যত্নশীল হয়ে উঠেছেন। দীর্ঘদিন পর মাকে সত্যিকারের রূপে পেয়ে ধিমা তাকে জড়িয়ে ধরে। এদিকে ভ্যাসি আবারও অ্যাপের বিরুদ্ধে প্রচার শুরু করলে সাবস্ক্রাইবার সংখ্যা তলানিতে থেকে থাকে। সুরিয়া বুঝতে পারে এদের এক হতে দিলে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, তাই সে মরিয়া হয়ে ভ্যাসিকে একটা গোপন মিটিংয়ে ডাকে। ভ্যাসির বন্ধুরা ভাবে সুরিয়া হয়তো এখন হাত পা ধরে ক্ষমা চাইবে আর সেই দৃশ্য ভিডিও করে ভাইরাল হতে পারলেই কেল্লা ফতে। সুরিয়া এবার অত্যন্ত সতর্ক। সে ভ্যাসির সাথে এমন এক নির্জন জায়গায় মিটিং সেট করে যেখানে কোনো সিসিটিভি নেই। মিটিং শুরু হওয়ার আগেই সুরিয়ার উন্নত প্রযুক্তি ভ্যাসির বন্ধুদের শরীরে লুকানো সব গোপন ক্যামেরা মুহূর্তের মধ্যে শনাক্ত করে ধ্বংস করে দেয়। ফলে সুরিয়ার অপরাধ রেকর্ড করার কোনো সুযোগ আর অবশিষ্ট থাকে না। সুরিয়া এবার ভ্যাসিকে লাভ ইকোনমিক্স বোঝাতে শুরু করে। সে বলে এই অ্যাপটি কিভাবে কোটি কোটি টাকার ব্যবসা দিচ্ছে এবং মানুষের সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করছে। সুরিয়া সরাসরি প্রস্তাব দেয় যে ভ্যাসি যেন ধিমাকে ভুলে গিয়ে অ্যাপটিকে সমর্থন করে একটা ভিডিও দেয় যাতে অ্যাপের মর্যাদা ফিরে আসে। সুরিয়া ভেবেছিল ভ্যাসি হয়তো রাজি হয়ে গেছে, কিন্তু ভ্যাসি অদ্ভুতভাবে মাথা নেড়ে বুঝিয়ে দেয় সে কোনোভাবেই এই অন্যায়ের সাথে আপোষ করবে না। সুরিয়া এবার লোভের জাল বিছায়। সে ভ্যাসিকে নামি দামি সব সুযোগ সুবিধা, ফ্রি ওয়ার্ল্ড ট্যুর আর হানিমুন প্যাকেজের অফার দেয়, কিন্তু ভ্যাসি সবকিছু প্রত্যাখ্যান করে। সুরিয়া তখন একদল বয়স্ক মহিলা মিউজিক আর্টিস্টকে নিয়ে আসে যারা এই অ্যাপের চুক্তিতে কাজ করছেন। তারা কান্নাকাটি করে ভ্যাসিকে অনুরোধ করেন কারণ অ্যাপ বন্ধ হলে তাদের রুজি রুটি বন্ধ হয়ে যাবে। কিন্তু ভ্যাসি নিজের সিদ্ধান্তে একদমই অটল। তার কাছে ধিমার ভালোবাসার মূল্য সবকিছুর উপরে। শেষ অস্ত্র হিসাবে সুরিয়া বিশ্ব সুন্দরী মিস ইউরোপ ইজাবেলাকে ভ্যাসির সামনে নিয়ে আসে। সুরিয়ার ধারণা ছিল ইজাবেলার মতো আবেদনময়ী মডেলকে দেখলে ভ্যাসি নিশ্চিত ধিমাকে ভুলে যাবে, কিন্তু ভ্যাসি তার ভালোবাসায় এতটাই অবিচল যে সে ইজাবেলার দিকে ফিরেও তাকায় না। সুরিয়া সব চেষ্টা করে ব্যর্থ হয়ে রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে ভ্যাসির কাছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ দাবি করে। ভ্যাসি শান্ত গলায় শুধু মনে করিয়ে দেয়, আমি প্রমাণ করতে নেমেছি যে মেশিন ইমোশন বুঝতে পারে না, আর আমি তা করেই ছাড়ব। চ্যালেঞ্জের আর মাত্র 12 দিন বাকি। ভ্যাসি অর্গ্যানিক গ্রামের বাগানে ধিমার সাথে নিভৃতে কথা বলার সুযোগ পায়। ধিমা তখনও অ্যাপের তথ্যের উপর ভরসা করে বসে আছে, কিন্তু ভ্যাসি তাকে বোঝাতে থাকে যে তারা একে অপরের জন্য কতটা উপযুক্ত। কল্কিও এসে ধিমাকে সব সত্য খুলে বলে। ধিমা ধীরে ধীরে বাস্তব বুঝতে শুরু করে। ভ্যাসি তাকে মোবাইল ফোনের ভার্চুয়াল জগতের বাইরে প্রকৃতির যে এক মায়াবী জগৎ আছে তার সাথে পরিচয় করিয়ে দেয়। ধিমার মাও এখন পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এবং মেয়েকে সবভাবে সাহায্য করছেন। ডিজিটাল লাইক কমেন্টের চেয়ে মায়ের হাতের আদর আর প্রকৃতির শান্তি যে এত বেশি আনন্দদায়ক তা ধিমা হারে হারে টের পায়। চ্যালেঞ্জ শেষ হওয়ার মাত্র 6 দিন আগে ধিমা তার সত্যিকারের অনুভূতি খুঁজে পায়। সে বুঝতে পারে অ্যাপে বন্দি অনুভূতিগুলো ছিল যান্ত্রিক আর নকল। সে ভ্যাসির কপালে ভালোবেসে একটা চুম্বন দিয়ে জানায় যে ভ্যাসি তার জীবনের একমাত্র মানুষ। সে ঠিক করে গ্রাম থেকে বেরিয়ে সে অ্যাপের ভণ্ডামি ফাঁস করে ভিডিও দিবে। সুরিয়ার পরাজয় এখন নিশ্চিত দেখে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তার রোবট সহকারীরা তাকে পরামর্শ দেয় অর্গানিক গ্রামে গিয়ে ভ্যাসিকে প্রাণে মেরে ফেলার। সুরিয়া সেই খুনের পরিকল্পনা নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ভ্যাসির বন্ধুরা এই খবর পেয়ে যায় এবং ভ্যাসিকে সাবধান করে দেয়। ভ্যাসি ভয় পায় না, বরং সে একেই সুবর্ণ সুযোগ হিসেবে দেখে। সে বলে সুরিয়া আমাকে মারতে আসছে, এটাই হবে সব থেকে বড় ভাইরাল কন্টেন্ট।
আমরা এই খুনের চেষ্টা সরাসরি অ্যাপেই লাইভ স্ট্রিমিং করব, কিন্তু সমস্যা হলো সুরিয়ার জ্যামার প্রযুক্তির কারণে সেখানে কোনো নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয়। ভ্যাসি তখন মুচকি হেসে বলে, এই অসম্ভবকে সম্ভব করার জন্য আমাদের স্মার্ট প্রভু আছে। ভ্যাসির পরিকল্পনা অনুযায়ী সবাই পজিশন নিয়ে নেয়। স্মার্ট প্রভুর বুদ্ধিতে সিকিউরিটি রুমের জ্যামার অফ করে নেটওয়ার্ক চালু করা হয়, যাতে সুরিয়ার হামলার দৃশ্য সরাসরি লাইভ স্ট্রিমিং করা যায়। যথারীতি সুরিয়া তার বাহিনী নিয়ে ভ্যাসিকে মারতে আসে। ভ্যাসি যন্ত্রণার আশঙ্কায় থাকলেও উত্তেজনায় বলে ওঠে, তাড়াতাড়ি লাইভ শুরু করো। সুরিয়া তার কর্মীদের উদ্দেশ্য করে ঘোষণা দেয়, যে আজ ভ্যাসের হৃদস্পন্দন চিরতরে থামিয়ে দিতে পারবে তাকে গোল্ড লেভেল পুরস্কার দেওয়া হবে। সুব্বু প্রথম আঘাত হানে, তার এক ঘুষিতে ভ্যাসি ছিটকে পড়ে। ভ্যাসির বন্ধুরা তাকে বাঁচাতে চাইলেও ভ্যাসি আগে থেকেই বারণ করে রেখেছিল, কারণ ভিডিও ভাইরাল করার জন্য তাকে কিছুটা মার খেতেই হতো। কিন্তু ট্র্যাজেডি হলো, ঠিক সেই মুহূর্তে নেটওয়ার্ক আবার চলে যায়। আসলে ভ্যাসির বাবা কিছুই না বুঝে জ্যামারটি পুনরায় অন করে দিয়েছিলেন। প্রভু তা ঠিক করতে গিয়ে বাবার কাছে ধরা খেয়ে ফিরে আসে। ফলে ভ্যাসির মার খাওয়ার কোনো দৃশ্যই আর লাইভ করা সম্ভব হয় না। ভ্যাসি মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখন ভ্যাসির বাবা সেখানে উপস্থিত হয়ে সুরিয়ার মুখোমুখি হন। সুরিয়া ইংরেজিতে তাচ্ছিল্য করে কিছু কথা বললেও বাবা তো সব বুঝতে পারেন। তিনি গর্জে উঠে বলেন, তোমার এই জঘন্য ব্যবসার বলি আমার ছেলে হতে পারে না, ও তোমার কোনো ক্ষতি করেনি। বাবা আর সুরিয়ার মধ্যে এক প্রবল লড়াই শুরু হয়। সুরিয়া যখন দেখলো সে সরাসরি জিততে পারছে না, তখন সে ধিমাকে এক ভয়ঙ্কর হুমকি দেয়। সে বলে, যদি তুমি ভ্যাসিকে বিয়ে করো তবে ওকে আমি মেরে ফেলবো, আর তার চেয়ে ভালো অন্য কাউকে বিয়ে করো আর অ্যাপের পক্ষে পজিটিভ রিভিউ দাও। ভ্যাসিকে বাঁচানোর তাগিদে ধিমা পরদিন সকালেই তাকে ছেড়ে চলে যায়। জ্ঞান ফেরার পর ভ্যাসি সব শুনে নিজের ওপর ক্ষোভে ফেটে পড়ে। সে ভাবে কাল কেন সে সুরিয়ার মুখোমুখি হলো না। ধিমা বাড়িতে ফিরে কান্নায় ভেঙে পড়লেও ভ্যাসির জীবনের নিরাপত্তার কথা ভেবে সে বিয়ের সিদ্ধান্ত নেয়। জলি প্রভু ভাবছিল এবার হয়তো তার কপাল খুলবে, কিন্তু ধিমার মা অশ্বিন নামের এক ছেলের সাথে তার এঙ্গেজমেন্ট ঠিক করেন। ধিমা অশ্বিনের সাথে আংটি বদল করার প্রস্তুতি নেয়। এঙ্গেজমেন্টের দিন ভ্যাসি পাগলের মতো ধিমার কাছে ছুটে আসে, কিন্তু ধিমা তাকে কঠোরভাবে বুঝিয়ে দেয় যে সে আজীবন ভয়ের মধ্যে থাকতে পারবে না। সময়ের সাথে দুজনেই যেন মুভ অন করে নেয়। এই অনুরোধ করে সে ভ্যাসিকে বিদায় করে এবং অ্যাপের পক্ষে পজিটিভ রিভিউ দেয়। ভ্যাসি প্রথমে ভেঙে পড়লেও পরবর্তীতে সে নতুন এক জেদ নিয়ে ফিরে আসে। সে ধিমাকে রিকোয়েস্ট করে একবার তার সাথে সুরিয়ার অফিসে যাওয়ার জন্য। অশ্বিন আর ধিমার পজিটিভ রিভিউ দেখে সুরিয়া তার অফিসে বন্ধুদের নিয়ে উল্লাসে মেতে ওঠে। ঠিক তখনই ভ্যাসি, ধিমা আর তার বন্ধুরা সেখানে গিয়ে হাজির হয়। সুরিয়া ভেবেছিল ভ্যাসি হয়তো এখন তার পাথরে ক্ষমা চাইবে, কিন্তু ভ্যাসি শান্ত গলায় বলে, কাল জ্যামারের জন্য তোমাকে মারতে পারিনি, কিন্তু আজ ধিমার সামনেই আমি তোমাকে শেষ করব। এরপর ধিমা ঠিক করবে আমি তার জীবনে এক্স থাকবো না স্বামী হিসেবে জায়গা পাবো। সুরিয়া হো হো করে হেসে ওঠে। সে ভেবেছিল ভ্যাসি হয়তো এখানে মজা করছে, কিন্তু ভ্যাসির চোখে তখন ছিল আগুনের শিখা। সুরিয়া এবার ভ্যাসির উপর চড়াও হয়, একের পর এক আঘাত করতে থাকে। ভ্যাসি কোনো পাল্টা জবাব না দিয়ে শান্তভাবে ধিমাকে খাবার পরিবেশন করে যায়। ভ্যাসির বন্ধুরা গুনতে শুরু করে, 1, 2, কথা ছিল 3বার মারার খাওয়ার পর ভ্যাসি হাত চালাবে, কিন্তু এবার সে ধৈর্যের সীমা ছাড়িয়ে 2বারের পরেই সুরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সুরিয়া যখন দেখলো সে ভ্যাসির সাথে পেরে উঠছে না, তখন সে তার রোবট বাহিনীকে লেলিয়ে দেয়। সুরিয়া আয়াস করে বসে বসে নিজের তৈরি যন্ত্র দিয়ে ভ্যাসিকে রক্তাক্ত হওয়ার দৃশ্য উপভোগ করতে থাকে। ভ্যাসি একা লড়ছিল সেই লোহার রোবটগুলোর সাথে, কিন্তু রক্ত মাংসের মানুষ হয়ে যন্ত্রের সাথে পেরে ওঠা ছিল অসম্ভব। ঠিক সেই সংকটময় মুহূর্তে সুরিয়ার সেই শক্তিশালী রোবটিক হাতটি দুর্ঘটনাবশত ভ্যাসির হাতে সেট হয়ে যায়। এবার শুরু হয় আসল খেলা। সেই যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে ভ্যাসি একের পর এক রোবটকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিতে থাকে। সুরিয়া নিজের তৈরি করা রোবটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। তার মানবিক কর্মীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, কারণ সুরিয়া এতদিন তাদের কেবল তুচ্ছ-তাচ্ছিল্যই করে এসেছে। সব রোবট ধ্বংস করার পর ভ্যাসি যখন সুরিয়ার গার্লফ্রেন্ড রোবট ডিয়ারকে ভাঙতে যায়, তখন বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য। ডিয়ার জানায় যে সে কোনো রোবট নয়, বরং একজন রক্ত মাংসের মানুষ। সুরিয়া আসলে সারা দুনিয়াকে রোবটের নেশায় বুঁদ করে রাখলেও নিজের জন্য একজন মানুষকে সঙ্গী হিসেবে লুকিয়ে রেখেছিল। তবে সেই সত্য উন্মোচিত হওয়ার পর ডিয়ারও সুরিয়াকে ছেড়ে চলে যায়। সুরিয়া এবার নিরুপায় হয়ে একাই ভ্যাসির সাথে লড়াইয়ে নামে, কিন্তু ভ্যাসির প্রচণ্ড ক্রোধের সামনে সে খড়কুটোর মতো উড়ে যায়। সুরিয়ার দম্ভ ধুলোয় মিশিয়ে ভ্যাসি ধিমার দিকে তাকিয়ে বলে, তুমি চাইলে আজই আমাকে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু মনে রেখো বিচ্ছেদের কারণ হিসেবে কখনো আমার ভালোবাসাকে দোষ দিও না। হ্যাঁ, আমার ভালোবাসা তোমার ওই অ্যাপের স্কোরের মতো তুচ্ছ নয়। ভ্যাসি অফিস থেকে বেরিয়ে আসে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঠিক যেমনটা তাদের প্রথম দেখা হওয়ার দিন হয়েছিল।
ধিমা কিছুক্ষণ দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত তার কৃত্রিমতার আবরণ ছিঁড়ে ফেলে। সে তার এঙ্গেজমেন্ট রিং এবং অ্যাপের রিং দুটোই বৃষ্টির পানিতে ছুঁড়ে ফেলে দেয়। সে ভ্যাসিকে তার সমস্ত ত্রুটি সহ গ্রহণ করে নেয়। ভ্যাসির গ্রামে গিয়ে ফোন ছাড়া থাকা কিংবা তার আচরণ কোনো কিছুতেই এখন আর ধিমার আপত্তি নেই, কারণ সে বুঝেছে ভ্যাসি তার জীবনের সবচেয়ে পারফেক্ট ম্যাচ। সোশ্যাল মিডিয়ার শেষ এই বিদায়ী ভিডিও পোস্ট করে ধিমা চিরতরে ভার্চুয়াল জগৎ থেকে বিদায় নেয়। অবশেষে বিচারক এবং সাধারণ মানুষ একমত হয় যে যুগ যতটা আধুনিকই হোক না কেন, মানুষের ব্যক্তিগত আবেগ কখনো মেশিন দিয়ে মাপা সম্ভব নয়। প্রাইভেসির সীমা লঙ্ঘন করার অপরাধে LIK অ্যাপটি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সুরিয়ার দীর্ঘদিনের সাধনা আর কোটি কোটি টাকার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পরাজিত সুরিয়া একটা শেষ বার্তা দিয়ে তার অ্যাপ থেকে বিদায় নেয়। যন্ত্র আর হৃদয়ের এই মহাযুদ্ধে জয় হয় অকৃত্রিম ভালোবাসার। গাইস, কেমন ছিল আজকের এই অসাধারণ মুভি এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে, আর আমার কাছে মুভির গল্প খুবই ইউনিক এবং অসাধারণ লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।